সো মানে একসাথে দুই জায়গায় ক্লাসটা হচ্ছে আর কি, ঠিক আছে। তো আমরা ক্লাসটা শুরু করব। গতকালকে আমরা কিছু বেসিক জিনিস কথা বলার চেষ্টা করছি এবং কিভাবে অ্যাপ্রোচে আগানো উচিত সেটা সেটা কথা বলছি। আজকের এই ক্লাসে আমরা ডিরেক্ট প্র্যাকটিসে যাব, টপিক বেইজ প্র্যাকটিসে যাব, প্লাস গতকালকে একটা ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন ছিল যে ভাই ভোকাবুলারি কেমনে শিখবো যেটা আমার রাইটিংয়ের মধ্যে আমি ব্যবহার করতে পারবো। এটা আমরা শুরুতে আনসার না করে একটু পরে আনসার করি। আমরা শুরুতে হচ্ছে মূল ক্লাসে যাই, ওকে। আচ্ছা, গতকালকের ক্লাসে আমরা এই প্রেজেন্ট ইন্ডিভিড পড়াইতে গিয়ে আমরা বলছিলাম আমাদের কথাগুলো আসলে কিভাবে শেষ হয়। যেমন ফর এক্সাম্পল আমরা লিখছিলাম হচ্ছে দাবি করে, হ্যাঁ, তারপরে ধরেন হচ্ছে আলোচনা করে, এরকমভাবে শেষ হয় আলোচনা করে। এবং তারপর ধরেন আরও যদি করি আমরা বাস্তবায়ন করে করে আজকে দুইটা টেন্সের প্র্যাকটিসে যাব আমরা। সো দুইটা সাইমultaneously মানে কি? সাইমultaneously মানে যোগপ্রথভাবে একই সাথে আমরা দুইটা টেন্সের করব। যদিও একই সাথে সম্ভব না, এখন বেসিকটা আমরা একই সাথে আলোচনা করব, ওকে। বাস্তবায়ন করে আমরা এই তিনটাতেই থাকি। আর পাশাপাশি আমরা আরেকটা শিখব, সেটা হচ্ছে ধরেন দাবি করছে, এটাকে আমরা অন্য ভাষায় করতেছেও বলি, করতেছে। আর এটা হচ্ছে মাইক্রোফোনকে অফ রাখি আমরা, হ্যাঁ। আলোচনা করছে বা করতেছে, আরেকটা হচ্ছে বাস্তবায়ন করছে। এই দুই ধরনের দুই ধাঁচের কথা আমরা বেসিক্যালি মানে শিখব, ওকে। সবাই জয়েনের সাথে সাথে মাইক্রোফোনগুলো অফ করে দেবো যাতে অন্য জনে ডিস্টার্ব না হয়। এখানে একটু বস। আচ্ছা, তাহলে দাবি করা মানে হচ্ছে আমরা গতকালকে বলছিলাম এটা হইতে পারে, ধরেন কি হইতে পারে, ডিমান্ড, অথবা আরেকটা কি হইতে পারে, ডিমান্ডস। আচ্ছা, একটা কথা বলি, গতকালকে যে খাতা বানাইতে বলছিলাম, কোনো এক ব্যক্তি আছেন যিনি আসলে বানাইছেন খাতা? আমি বানাইছি। খাতা বানাইছেন? ওকে, নাইস। জি স্যার, প্রথম দিন থেকে আমার খাতা বানানো আছে। হ্যাঁ, নাইস। ওকে, ফাইন। তাহলে খাতায় কিভাবে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন সময় আমি দেখাই দিব। গতকালকে এক দুইটা স্যাম্পল দেখাইছি, আজকের ক্লাসও আমরা দেখাই দিব, একটু পরে আসতেছি। ধরেন তাহলে আলোচনা করে মানে হচ্ছে ডিসকাস হইতে পারে অথবা ডিসকাসেস হইতে পারে। ডিসকাসেস। বাস্তবায়ন করা মানে ইমপ্লিমেন্ট করা, কোনো প্রকল্প বাস্তবায়ন করা এরকম বুঝাইতে, অথবা ইমপ্লিমেন্টস। ঠিক একইভাবে এখানে দেখেন দাবি করছে, আলোচনা করছে, মানে রাইট নাও যেই জিনিসটা করতেছে। যেমন ফর এক্সাম্পল, রাইট নাও আই এম ট্রাইং টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, অথবা রাইট নাও আই এম রাইডিং সামথিং, ইউ আর লিসেনিং টু মি, আই এম টকিং টু ইউ, আই এম কন্ডাক্টিং আ ক্লাস। তার মানে আমরা একটা চলমান ব্যাপার, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে দাবি করছে এগুলোর জন্য আমরা বলি, যেহেতু করছে, এম ইজ আর প্লাস ডিমান্ডিং। একটা জিনিস মাথায় রাখেন, আমি একটু দিই। ধরেন যেহেতু এখানে দাবি করছে বা করতেছে, তার মানে মাথায় রাখবেন যে ডিমান্ডিং, এগুলো মাস্ট। আলোচনা করছে মানে ডিসকাসিং, বাস্তবায়ন করছে ইমপ্লিমেন্টিং। এখানে করছেটা আমরা প্রতীকী আকারে করছি। এখন তুই যদি বলি আমি দ্বারা কথা বলি, তাহলে আমি দাবি করছে হবে কি হবে? দাবি করি না, করি তো এখানে, এটা আবার আরেক ধরনের কথা। তাহলে কি হবে? আমি দাবি করতেছি বা করছি, আমি দাবি করছি। হ্যাঁ, আমরা কিন্তু আমি এই যে জাস্ট প্রতীকী অর্থে একটা শব্দ রাখছি যে দাবি করছে, কিন্তু ব্যক্তি চেঞ্জ হইলে এটা দাবি করছেটা দাবি করছেন হইতে পারে, দাবি করছো হইতে পারে, মানে করতেছ। তারপরে আমি দাবি করতেছি, এগুলো হইতে পারে। জাস্ট প্রতীকী অর্থে একটা রাখছি আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এরকম, তাহলে শব্দগুলো হচ্ছে দাবি করতেছে ডিমান্ডিং, আলোচনা করতেছে ডিসকাসিং, বাস্তবায়ন করতেছে
ইমপ্লিমেন্টিং। এখন ব্যক্তি ভেদে এটা হইতে পারে এম ডিমান্ডিং, ইজ ডিমান্ডিং, আর ডিমান্ডিং। এম ডিমান্ডিং ইজ এম ডিসকাসিং, আর ডিসকাসিং, ইজ ডিসকাসিং। এম ইমপ্লিমেন্টিং, যেমন আমি বাস্তবায়ন করতেছি, তাহলে আম ইমপ্লিমেন্টিং, আম ইমপ্লিমেন্টিং। সে বাস্তবায়ন করতেছে, হি ইজ ইমপ্লিমেন্টিং। গতকালকের ক্লাসে আমরা একটু জিনিস দেখি কিছু, আমরা একটা ফরম্যাট ফলো করার চেষ্টা করছি। যেমন ধরেন আমি একটা নির্দিষ্ট ধরেন আমি রাখলাম ইমপ্লিমেন্ট। আচ্ছা, কিছু সাবজেক্টে আসি আমরা আগে। ধরেন হি, শি, ইট, দিস। তারপর ধরেন অথরিটি। জাস্ট স্যাম্পল কিছু সাবজেক্ট। অথরিটি, ধরেন ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে আসলাম আমরা, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তারপরে হইতে পারে এরকম। ওকে, এটা একটা। আরেকটা স্যাম্পল কিছু সাবজেক্ট যদি বলি, উই, ইউ, দে। ওকে, আই। হ্যাঁ, আইটা একটু আলাদা রাখি, আইটাকে, আই সবসময় আলাদা, এটা বাদ দেন। আচ্ছা, ওইখানে আছে অথরিটি, এখানে আমরা নিয়ে আসব অথরিটিস। ওইখানে ট্রাম্প আছে, ট্রাম্প তো আর হবে না। ধরুন এখানে আরও একটা স্যাম্পল সাবজেক্ট নিই। ধরেন আমি বললাম অর্গানাইজার্স, অর্গানাইজার। আর এখানে হবে অর্গানাইজার্স। এগুলো লেখার উদ্দেশ্য হচ্ছে, আপনাদেরকে গতকালকে আমরা বলছিলাম আমরা প্র্যাকটিস করব, বিভিন্ন ভ্যারাইটির সাবজেক্ট নিব। সাবজেক্ট প্রচুর পরিমাণে নিতে পারবেন। এটা আপনারা যেটা করবেন, বিভিন্ন রিডিং পত্রিকা হইতে পারে, বিভিন্ন আর্টিকেল হইতে পারে, সেখান থেকে সাবজেক্ট খুঁজে বের করবেন। সাবজেক্ট হইতে পারে কোম্পানি, নিজেই কোম্পানি। সাবজেক্ট হইতে পারে এই সেম জিনিসটারই প্লুরাল ফর্ম, যেটাকে বলি অনেকগুলা কোম্পানি। অর্গানাইজার্স, অনেকগুলো অর্গানাইজার, অনেকগুলা কর্তৃপক্ষ। আমরা, তারা, আপনারা। ইউ মানে দুইটাই হয়, ইউ মানে তুমি বা আপনি যেটাকে বলি, ইউ মানে হচ্ছে তোমরা। ইউ প্লুরাল সিঙ্গুলার দুইটাই ধরি আমরা। ওকে, আচ্ছা ধরেন এটা গেল। ধরেন আরও ধরি এখানে, ধরেন সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। এখানে হইতে পারে রিসার্চার, রিসার্চার। তো সেম জিনিসটা যদি এখানে আসে তাহলে এটা কি হয়ে যাবে? সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট। আর ওইটা হয়ে যাবে রিসার্চার। এগুলো কি করলাম? এগুলো বললাম আপনারা যে খাতাটা বানাবেন, ওই খাতায় আমরা ওইভাবে মুখস্থ করব না যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ভার্বের সাথে এস বাই এস, ওই পড়া আমরা পাল্টাই ফেলবো। আমরা ডিরেক্ট থার্ড পারসন সিঙ্গুলার বলি। আমরা ধরেন অথরিটি শব্দটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অথরিটি একজন না, সিঙ্গুলার। এখানে আছে প্লুরালে অথরিটিস। আমরা এইভাবে শিখবো না থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস, সিঙ্গুলার নাম্বার হলে ইজ হয়, হ্যাজ হয়, ওয়াজ হয়। এরকম স্ট্রাকচার বেসড, সূত্র বেসড, ফর্মুলা বেসড পড়াশোনা আজকে থেকেই শেষ। তাহলে কি করতে হবে? প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তাহলে যেটা করতে হবে, যাদের আর্থিক দুর্বলতা আছে তারা পেন্সিল ব্যবহার করবেন, একই খাতায় যেন মুছায় মুছায় বারবার প্র্যাকটিস করতে পারেন। তাহলে কি হবে? আপনি এভাবে করে প্র্যাকটিস করবেন। ধরেন হি ইজ, তারপরে ধরেন হইতে পারে হি ওয়াজ, হইতে পারে হি হ্যাজ, হি ইজ, হি ইমপ্লিমেন্টস। ইমপ্লিমেন্টস ভার্বটাকে আমরা একটা প্রতীকী ভার্ব দিয়েছি। এখানে ইমপ্লিমেন্ট না হইতে পারে ডিমান্ডস, হইতে পারে মিটস, হইতে পারে ডিসকাসেস, ডিসকাসেস। তা আমি বলছি ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং ভিন্ন ভিন্ন ভার্ব নিয়ে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, যাতে এটা ইনস্ট্যান্টলি সরাসরি চলে আসে। আপনার একটা সেন্টেন্স করাবে, আচ্ছা হি, হি এর সাথে কি হ্যাজ না হ্যাভ? আচ্ছা, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা হ্যাজ ব্যবহার করি। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হি হ্যাজ। এতক্ষণ ভাবতে ভাবতে পরীক্ষা হলে টাইম যাবে চলে। সো আপনার এটা আপনার স্পন্টেনিয়াসলি ভিতর থেকে এটা আসতে হবে। স্পন্টেনিয়াসলি মানে কি? স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে, ভিতর থেকে অটোমেটিক্যালি আসতে হবে স্বতঃস্ফূর্ত। তাহলে এটা আমরা প্র্যাকটিস করব। হি হ্যাজ, হি ওয়াজ, হি ইজ। তাহলে হি ইজ গোয়িং, হি ওয়াজ গোয়িং, হি হ্যাজ গন। এরকম পরবর্তীতে হি ইমপ্লিমেন্টস, হি ডিমান্ডস, হি ডিসকাসেস,
হ্যাঁ হি অ্যাক্সিলারেটস, ধরেন হি স্ট্রেংথেন্স, এরকম ব্যাপারগুলা। অর্থাৎ আমি আলাদা আলাদা, যেমন স্ট্রেংথেন নামে একটা ভার্ব আছে, স্ট্রেংথ থেকে আসছে, স্ট্রেংথ থেকে স্ট্রেংথেন্স, তাহলে হি এর সাথে হবে হি স্ট্রেংথেন্স। ওকে, এরকম এটা স্ট্রেংথেন, হ্যাঁ ঠিক আছে, ভার্ব বানান ঠিক আছে। ওকে, তো আমার মূল পারপাসটা তাহলে কি আমরা এখন একটু দেখি। এটা আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আনছি। এই যে এই পাশে অনেকগুলো আমি সাবজেক্ট লিখছি, হি শি ইট দিস, অথরিটি, ট্রাম্প। ট্রাম্প মানে কি শুধু ট্রাম্প? ধরেন একজনের নাম সাইফুল, তাহলে ট্রাম্পের পরিবর্তে সাইফুলও তো সেমই, নাকি আবার আলাদা সাইফুল লিখতে হবে, করিম লিখতে হবে, রহিম লিখতে হবে? আই থিঙ্ক নট। ওকে, তাহলে এখানে আমরা কি আসবে? এখানে আসবে ইজ, এখানে আসবে ওয়াজ, এখানে আসবে হ্যাজ, এখানে আসবে হইতে পারে ধরেন ইমপ্লিমেন্টস। ইমপ্লিমেন্টস অনেকবার ব্যবহার করছি, নতুন একটা ভার্ব ব্যবহার করি, ধরেন এক্সপ্লোর। এক্সপ্লোর মানে কি? এক্সপ্লোরস হবে আর কি শব্দটা। এক্সপ্লোর মানে হচ্ছে অনুসন্ধান করা, খুঁজে বের করা, অনুসন্ধান করা, গবেষণা করা, নতুন কিছু খুঁজে করা, এরকম। এটা গেল। তাহলে এবার এইখানের ক্ষেত্রে কি হবে? এই এদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব আর, আমরা ব্যবহার করব ওয়ার, আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাভ। এই সেম জিনিসটাই আমরা ব্যবহার করব হচ্ছে এক্সপ্লোর। এক্সপ্লোর। ওকে, তার মানে আমরা এটা বুঝছি যে উই আর, উই ওয়ার, উই হ্যাভ, উই এক্সপ্লোর, দে আর, দে ওয়ার, দে হ্যাভ, দে এক্সপ্লোর। তাহলে এটা যদি শুধু অথরিটি লিখি, ধরেন লিখলাম অথরিটি, তাহলে অথরিটি কি ওয়ার হবে না ওয়াজ? অথরিটি ওয়াজ। এখন এটা কি আমরা অনেকক্ষণ ভেবে করব না, আমার খাতার ওই কাজটাই এটা। আমি অথরিটি সাবজেক্ট নিলাম, অথরিটি ওয়াজ, আবার লেখেন অথরিটি হ্যাজ, লেখেন আবার অথরিটি ইজ, লেখেন আবার অথরিটি এক্সপ্লোর। তাহলে এক্সপ্লোর তো একটা ভার্ব, তাহলে আপনার কাজ হচ্ছে ভিন্ন ভিন্ন ভার্ব নিয়ে আসা। এবার নিয়ে আসেন অথরিটি ইমপ্লিমেন্টস, অথরিটি ডিসকাসেস, অথরিটি ডিসকাসেস, অথরিটি ফোস্টার্স, ফোস্টার মানে লালন পালন করা, এরকম হতে পারে। অথরিটি গিভস, অথরিটি টেকস, এরকম। এটা কাজ হচ্ছে যত বেশি প্র্যাকটিস করতে পারি, আমাদের কাজই হচ্ছে প্র্যাকটিস। আমরা ছোটোবেলাতে যদি এই মেথডে পড়তাম, হাজারটা সূত্র ফলো না করে এটা করলে আজকে আমরা ইংলিশের 70-80% আরামসেই পারতাম। প্রবলেমটা হচ্ছে আমাদের এই ওয়েতে আমরা পড়ি নাই। তাহলে আবার এখন যদি অথরিটি না বলে শব্দটা বলি অথরিটিস, তাহলে অথরিটিস আর, অথরিটিস ওয়ার, অথরিটিস হ্যাভ, অথরিটিস এক্সপ্লোর, অথরিটিস ইমপ্লিমেন্ট, অথরিটিস ডিসকাস, অথরিটিস মিট, অথরিটিস টেক, নট টেক্স, অথরিটি টেক, অথরিটি গিভ, এরকম করে। তাহলে অথরিটির পরিবর্তে আমরা কোম্পানিস নিয়ে আসি, তাহলে কোম্পানিস আর, কোম্পানিস হ্যাভ, কোম্পানিস ওয়ার, কোম্পানিস এক্সপ্লোর, কোম্পানিস কি বলে ডিসকাস, এরকম হতে পারে। কোম্পানি যদি ডিসকাস করে না হইতে পারে, এটা জাস্ট স্যাম্পল হিসেবে দিলাম। এবার চলুন আমরা প্র্যাকটিসে যাই। আজকে প্র্যাকটিসের মাঝে মাঝে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, একজন প্রকৃত নেতা সব সময় জনগণের কল্যাণের কথা ভাবে। কথা ভাবা মানে হচ্ছে থিঙ্ক করা, থিঙ্ক, হ্যাঁ ভাবা। এটা হয় থিঙ্ক হইতে পারে, না হয় কি হইতে পারে থিংস। এখন যদি বলি কল্যাণের কথা ভাবে না হয়ে শব্দটা হয়েছে ভাবতেছে, তাহলে কি হবে? থিঙ্কিং। তাহলে হবে থিঙ্কিং। আমরা ওইভাবে একটু পরে আসতেছি প্র্যাকটিসে। তাহলে থিঙ্ক অথবা থিংস। তাহলে একজন প্রকৃত নেতা, আ ট্রু লিডার, আ ট্রু লিডার, সবসময় মানে অলওয়েজ, অলওয়েজ। এই যে ভাবে, করে, যায়, খায়, এইভাবে যে এন্ডিংগুলো হয়, সেক্ষেত্রে আমরা কি করি? ডিরেক্ট যে ভার্বটা আছে সেটাই বসাই, অথবা ভার্বের সাথে একটা এস বাই যুক্ত হয়। আমরা সবসময় সিচুয়েশন বেজে আলোচনা করব। আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলে ভার্বের সাথে এস বাই এস হয়, আমরা এইভাবে না। আমরা যাব করে, যায়, খায়, ধরে, মারে, এটা মানেই হচ্ছে, ধরেন করে মানে হচ্ছে ডু ফর এক্সাম্পল, যায় মানি গো, ভাবে মানি থিঙ্ক, এটা থিঙ্ক হইতে পারে, থিঙ্কসও হইতে পারে। আলোচনা করে, এটা ডিসকাস হইতে পারে, ডিসকাস হইতে পারে। কিন্তু কথাটা যদি আলোচনা করে না হয়ে আলোচনা করতেছে, তখনই হয়ে যাবে ডিসকাসিং। যখন কথাটা হবে আলোচনা করেছে, তখন হবে ডিসকাসড। হ্যাভ, হ্যাজ, ডিসকাস হয়। আমরা এই আলোচনায় আস্তে আস্তে যখন পরবর্তী ক্লাসগুলোতে যাব, ভাই আলোচনা করছিলাম বলে কি হবে? করেছিলাম যদি হয় তাহলে ডিসকাসডই ভার্বে, এটা আসতেছে
সব ক্লাসে আসবে, ওয়েট করেন। আমরা প্রত্যেকটা ক্লাসে আরেকটা ক্লাস লিঙ্ক আপ করে করে যাব। টেন্সের ক্লাসগুলো আমি অনেক বেশি এমফাসাইজ করি, কারণ টেন্স ভালো করে যখন আপনি পুরো এখানে সব বেসিক ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, যত কনফিউশনগুলো আছে। আসেন, যেটা বলতেছিলাম, এই ধরনের বাক্যে আমরা প্রায় সময় এই ধরনের কথা বলি। আমি মাঝে মাঝে তার বাসায় যাই, তার মানে মাঝে মাঝে, মাঝে মাঝে। আমি প্রায় সময় তার বাসায় যাই, তার মানে হচ্ছে প্রায় সময়, সময়। আমি সব সময় এই কাজটা করি, সব সময়, সময়, এরকম। আচ্ছা, তাহলে এখন দেখেন মাঝে মাঝে মানে কি? সামটাইমস। এটার আরেকটা সুন্দর শব্দ আছে, বা এটার একটা বিকল্প শব্দ আমি প্রায় সময় ব্যবহার করতাম, অ্যাট টাইমস, মানে মাঝে মাঝে। প্রায় সময় মানে কি? ওফেন। ওফেন স্যার আরেকটা গতকালকে বলছিলাম, কি বলেন তো? ওফেন স্যার আর কি বলছিলাম? মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম। সব সময় বলতে আমরা ব্যবহার করি অলওয়েজ, অলওয়েজ। ওকে, তারপরে প্রতিনিয়ত বলতে পারি, প্রতিনিয়ত মানে রেগুলারলি বলতে পারি, রেগুলারলি, রেগুলারলি বা কনস্ট্যান্টলি, প্রতিনিয়ত, কনস্ট্যান্টলি। হ্যাঁ, কিছু বলবেন? আচ্ছা, বুঝি নাই। স্যার অল টাইম মানে কি? অল টাইম মানে সব সময়, অল টাইম মানে সব সময় বলতে পারবেন, কিন্তু অল টাইম আসলে মানে আপনার অলওয়েজ, হ্যাঁ কন্টিনিউয়াসলি, এরকম অনেক শব্দ আছে। ফ্রিকুয়েন্টলি, ইউজুয়ালি মানে সাধারণত আমি এই কাজটা করি, সাধারণত আমি সকালবেলা উঠে নাস্তা করি, সাধারণত মানে ইউজুয়ালি হইতে পারে, জেনারেলি হইতে পারে, এরকম অসংখ্য শব্দ আছে। অলওয়েজ পরিবর্তে স্যার অল টাইম দিতে পারবো না, তাই বলবেন? অল টাইম দিতে পারা যায়, আর অল টাইম শুরুতে দিতে হয় আর কি, সমস্যা নাই, দিতে পারবেন। ও আচ্ছা, জেনারেলি, তারপরে আমরা বলতে পারি ইউজুয়ালি, ইউজুয়ালি সাধারণত, এরকম অসংখ্য শব্দ আমরা ব্যবহার করে ধীরে ধীরে পাবো আমরা হয়তো আমাদের আলোচনার প্রেক্ষিতে। আচ্ছা, যেটা বলছিলাম, ও একটা আলোচনা এখানে একটু ক্লিয়ার করি। সামটাইমস শব্দ কিন্তু তিনটা আছে। এই সামটাইমস মানে মাঝে মাঝে, আরেকটা আছে সামটাইম, আবার আরেকটা আছে হচ্ছে একসাথে সামটাইম। এটা হচ্ছে সামটাইমস মানে মাঝে মাঝে, এটা হচ্ছে সাম টাইম, গ্যাপ আছে। আমরা অনেক সময় বলি স্যার আমাকে একটু সময় দিবেন, আমি এটা ব্যাখ্যা করতে চাই, স্যার প্লিজ গিভ মি সাম টাইম। এটা হচ্ছে 2 নাম্বারটা, আমাকে কিছু সময় দিবেন স্যার, ক্যান ইউ গিভ মি সাম টাইম টু এক্সপ্লেইন দিস ইস্যু। মাইক্রোফোনগুলো অন হয়ে যায় কিভাবে আপনাদের? আচ্ছা, তারপরটা হচ্ছে সামটাইম, এটার কোনো গ্যাপ নাই, এটা একসাথে। সামটাইম মানে হচ্ছে কোনো এক সময়। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ চলেন কোনো এক সময় দেখা করি, লেটস মিট সাম টাইম, লেটস মিট সাম টাইম, চলেন কোনো এক সময়, মানে হচ্ছে এটা হচ্ছে কোনো এক সময়। ফিউচারের কোনো এক সময় বোঝাইতে ব্যবহার করা হয়। আর অতীতের কোনো এক সময় বোঝাইতে কী ব্যবহার করি আমরা? ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, এরকম ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এই 3 ধরনের সামটাইমের পার্থক্য আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসেন বাক্যে ফিরি আমরা। স্যার মাঝখানে যে সাম টাইমটা মাঝখানে স্পেস দিয়ে লেখা, ওইটার মানে যেন কি বললেন? কিছু সময়, আমরা বলি না আমাকে কিছু সময় দেন স্যার, হ্যাঁ গিভ মি সাম টাইম। আমি বললাম যে আপনাদের লেখাটা দিলাম শেষ হয় না, স্যার একটু সময় দেন, স্যার প্লিজ গিভ মি সাম টাইম, আই উইল ফিনিশ দিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমি এটা শেষ করব, এরকম করে আমরা বলি, ঠিক আছে? সাম টাইম মানে কিছু সময়, যেটা স্পেস আছে মাঝখানে, কিছু সময়। আচ্ছা, তাহলে স্পেস ছাড়াটা স্যার স্পেস হচ্ছে কোনো এক সময়, ওই যে চলেন কোনো এক সময় দেখা করি, চলো কোনো এক সময় এটা নিয়ে আলোচনা করি, চলো কোনো এক সময় এই সমস্যাটা সমাধান করি, আমরা এরকম বলি না আমরা, এটাকে আমরা ইয়া করি, এটা কোনো এক সময় দেখা করব, কোনো এক সময় দেখা করব, এরকম বলি। আই উইল মিট সাম টাইম, আই উইল মিট ইউ সাম টাইম, আমি তোমার সাথে কোনো এক সময় দেখা করব। ওকে, এভাবে হচ্ছে সামটাইম মানে কি হচ্ছে মাঝে মাঝে, কোনটা? উপরেরটা প্রথমটা। হ্যাঁ, সামটাইমস মাঝে মাঝে, যেটার আরেকটা ইংলিশ কি বলছিলাম? অ্যাট টাইমস, অ্যাট টাইমস, অ্যাট টাইমস। অকেশনালি হইতে পারে, অকেশনালিও মাঝে মাঝে বোঝায়। অ্যাট টাইমস হচ্ছে বেস্ট ইউজ আর কি, আমি সামটাইমস একটা সময় ব্যবহার করতামও না। আস্তে আস্তে আপনারা জানবেন, আপনাদের মাত্র 2য় ক্লাস, আমার সাথে পরিচয় এখনও আপনাদের ঠিকমতো হয় নাই।
আস্তে আস্তে হবে, ওকে। দেখেন তাহলে আ ট্রু লিডার অলওয়েজ কি করে ভাবে, থিঙ্ক। এখন এটা কি আসলে থিঙ্ক হবে? ট্রু লিডারের সাথে কি থিঙ্ক হয় নাকি কি হবে? থিঙ্কস হবে। তাহলে থিঙ্ক কখন হইতো, শুধু থিঙ্ক কখন হইতো? লিডার্স, তখন হচ্ছে আটা, তখন আটা থাকতো না। ট্রু লিডার্স অলওয়েজ থিঙ্ক, সব সময় ভাবে। লিডার্স হইলে কি হবে? থিঙ্ক, এই আজটা থাকবে না তখন। ওকে, তাহলে আমাদের তো শব্দ হচ্ছে এটা ট্রু। আর ট্রু লিডার অলওয়েজ থিঙ্কস, সব সময় ভাবে। কি নিয়ে ভাবে? অ্যাবাউট, কি সম্পর্কে ভাবে? জনগণের কল্যাণের কথা। কল্যাণ অর্থে গতকালকে আমরা বলছিলাম তিনটা শব্দ, কেউ বলতে পারবেন? ওয়েলফেয়ার, বেটারমেন্ট, ওয়েলবিং। ওয়েলবিং, ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল। হ্যাঁ। তাহলে না, অ্যাবাউট, অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ, অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল বলতে পারেন, বা শুধু পিপলও বলতে পারেন। এখানে দ্য পিপলটা কারণ হচ্ছে আপনি মনে মনে জানেন এই পিপল আসলে বাংলাদেশের পিপল। আপনি ফিক্স কথা যখন বলি আমরা কিন্তু এগুলো মনে মনে জানি যেটা আমি কাদেরকে ইন্ডিকেট করতেছি, বা যেই দুইটা পার্সন কথা বলতেছে তারা জানে, বা আপনি যে খাতায় লিখতেছেন যে টপিকটা নিয়ে, ধরেন বাংলাদেশের জনগণ, এটা ফিক্স। এই জন্য এই দাটা না দিলে সমস্যা নাই, বাট এই দাটা দিতে হবে। গতকালকে বলছিলাম কেন দিতে হবে, ওয়েলফেয়ারটা এখানে ফিক্স। কার কল্যাণ? নির্দিষ্ট করে জনগণের কল্যাণ। এমনও হইতে পারে সরকারের কল্যাণ, এমন হইতে পারে কর্তৃপক্ষের কল্যাণ, এমন হইতে পারে বিশ্ব নেতাদের কল্যাণ। তা আমি তো ফিক্স করে দিছি এই পিপলদের কল্যাণ, এই জন্য এই দাটা। আর এই অফের মানে কি হয়েছে, এই যে পিপল মানে তো জনগণ, তাহলে আমাদের শব্দটা আছে কি? জনগণের। তাহলে কি হবে? অফ দ্য পিপল, বাংলাদেশের জনগণ, তাহলে বাংলাদেশের আছে, তাহলে অফ বাংলাদেশ, দ্য পিপল অফ বাংলাদেশ। আরেকটা ওয়ে আছে, কিভাবে বলছিলাম? সেম জিনিসটা আমি আরেক এভাবে লিখতে বললে পিপলস ওয়েলফেয়ার, এক্স্যাক্টলি, পিপলস ওয়েলফেয়ার, ওয়েলফেয়ার। যদিও এইটা প্রচলিত কম, এটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয় বেশিরভাগ সময়, এবং ফর্মাল ওয়ে হচ্ছে এটা। যে জায়গায় এইটা অ্যাপ্লিকেবল, যেমন ধরেন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পিপল বলতে পারবেন, আবার দ্য পিপল অফ বাংলাদেশ বলতে পারবেন, কিন্তু সবচেয়ে প্রচলিত হচ্ছে দ্য পিপল অফ বাংলাদেশ। এখন একটা কোয়েশ্চেন হতে ভাই কেমনে বুঝবো সবচেয়ে প্রচলিত? এটা এভাবেই বুঝবেন যখন পড়বেন বেশি বেশি, আপনার সামনে যখন বারবার এই জিনিসটা সামনে আসবে। যেমন ধরেন আমি গতকালকেই পড়াইলাম এই ব্যাপারটা। ধরেন আমি বললাম আমার, ধরেন ফর এক্সাম্পল আমার নাম হাবিব, যেহেতু ধরেন ফর এক্সাম্পল সাইফুলের শিক্ষক, তাহলে আমরা কি বলি? সাইফুলস টিচার, অথবা দ্য টিচার অফ সাইফুল, তাই না? যদিও নিচেরটা এখানে প্রচলিত না, বুঝেন? তাহলে সাইফুলস টিচার আবার দ্য টিচার অফ সাইফুল, দুইটাই হয়, কিন্তু এটার ক্ষেত্রে উপরেরটা প্রচলিত বেশি। সাইফুলের শিক্ষক, সাইফুলের বাড়ি, দ্য হাউস অফ সাইফুল না বলে কি বলে? সাইফুলস হাউস, সাইফুলস হোম, এরকম করে বলে। এখন আমি বললাম ধরেন গতকালকের ক্লাসে ছিলেন না? তাহলে ওইটা রেকর্ড ক্লাস দেখতে হবে। যেই ক্লাসটা মানে যেই ক্লাস আমি আগে ভালো করে ব্যাখ্যা করছি সেটা আবার রিপিট করা যাবে না, ঠিক আছে? রিপিট করা যাবে না, সেটা আগের ক্লাস দেখে আসতে হবে, কারণ এই অভ্যাস খারাপ অভ্যাস হয়ে যাবে। আমি যদি আপনাকে এভাবে অভ্যাস করাই তাহলে আগের ক্লাসটা গুরুত্ব করে না দেখে পরের ক্লাসে টাইম ওয়েস্ট হবে, এবং এটা লস আপনাদের হবে, ঠিক আছে? আচ্ছা আসেন, তাহলে সাইফুলস টিচার, সাইফুলের শিক্ষক। এখন আমি যদি বলি তাহলে জীববিজ্ঞানের শিক্ষক, মানে আমরা বলি না সে আমার ওই যে আমার ইংলিশের টিচার, সে আমার ম্যাথের টিচার, এরকম করে বলি। তাহলে জীববিজ্ঞানের শিক্ষক, তাহলে আমরা এটা কি এটা কি বায়োলজিস্ট টিচার অথবা দ্য টিচার অফ বায়োলজি? না, বায়োলজি টিচার, শুধু বায়োলজি টিচার, ইংলিশ টিচার। আমরা ইংলিশের টিচার, ম্যাথস টিচার, হ্যাঁ এরকম বলি না।
সো দ্যাট মিনস সব জায়গায় যে জীববিজ্ঞানের শিক্ষক বললেই বায়োলজিস্ট টিচার হবে বা টিচার অফ বায়োলজি, ব্যাপারটা এমন না। এখন তাহলে এই জিনিসগুলো আসলে বুঝবো কীভাবে? এই যে একটু আগে বললাম যে আপনার দ্য টিচার অফ সাইফুলের চেয়ে সাইফুলস টিচারই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, আবার বাংলাদেশের পিপলের চেয়ে দ্য পিপল অফ বাংলাদেশ বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এটা আমাদের রিডিং হ্যাবিটের মাধ্যমে এটা ডেভেলপ করতে হবে। আপনি যত বেশি আর্টিকেল পড়বেন, যত বেশি প্যাসেজ প্যারাগ্রাফ এগুলো পড়বেন, তত বেশি আপনার কাজে লাগবে, এটা মাথায় রাখবেন। সেগুলো অটোমেটিক্যালি চলে আসতে হবে, এমনভাবে হ্যাবিটটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে এখন আসি দুইটা জ্ঞান দিই আমরা প্র্যাকটিসে যাওয়ার আগে। জ্ঞানটা হচ্ছে দুইটা হইতে পারে যে ভাই আমি পড়বো কোথা থেকে, রিডিং হ্যাবিটটা কোথা থেকে বাড়াবো। এটা দুইটা সেকশন হইতে পারে। একটা হচ্ছে যাদের বেসিক একেবারেই খারাপ, এরকম হইতে পারে, তারা 5-6 যে ইংলিশ বই আছে ওই বইয়ে প্যাসেজ পাওয়া যায়, কি সুন্দর গল্প, বরং ওগুলা পড়া বেটার। আপনি গল্পের আইডিয়া পেলেন অনেক কিছু, ওইখান থেকে পড়লেন, এটা একটা হইতে পারে। আরেকটা হচ্ছে বিভিন্ন পত্রিকার ক্ষেত্রে ধাপ আছে, সেটা হচ্ছে টিবিএস পত্রিকার নাম শুনছেন? পুরো ফুল ফর্ম কি? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। আরেকটা আছে ঢাকা ট্রিবিউন। তারপরে পড়তে পারেন বিবিসি, আর সর্বশেষ গার্ডিয়ান একটু কঠিন আছে। বিবিসি গার্ডিয়ান একটু কঠিন থাকে, কারণ হচ্ছে ওদের সিচুয়েশান, ভোকাবুলারি বুঝলেও ওদের সিচুয়েশান আমাদের থেকে ডিফারেন্ট থাকে। আমরা ইউরোপের ধরেন সংস্কৃতি কম বুঝি, তাহলে এখানে অর্থ বুঝতে একটু কষ্ট হইতে পারে। সো প্রথমে টিবিএস, তারপর ঢাকা ট্রিবিউন ভালো রকমের অ্যাডভান্স লেভেলের নিউজ পেপার এটা। এবার রিডিং হ্যাবিট করবেন। এখন প্রবলেম হতে পারে ভাই রিডিং হ্যাবিট করতে গেলে একটা আর্টিকেলের 4-5 লাইন পড়ার পরে মাথা ব্যথা করে, পারি না, বারবার ওয়ার্ড দেখা লাগে, তাহলে সলিউশন কি? এটা একটা কোয়েশ্চেন। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে ভাই আপনি যে রাইটিং শেখাইতেছেন, এখানে তো আর আমাকে ভোকাবুলারি মুখস্থ করাই দিবেন না, আমার তো ভোকাবুলারি শিখতে হবে, তাহলে কোথা থেকে শিখবো? এটা সলিউশন হচ্ছে ওই রিডিং হ্যাবিটের মাধ্যমেই শিখতে হবে ভোকাবুলারি শেখার ক্ষেত্রে। এটা হচ্ছে বেস্ট ওয়ে টু লার্ন ভোকাবুলারিজ। এবং আমি বলবো যে আর কোনো ওয়ে নাই, অন্য কোনো ওয়ে ফলো করা উচিত না। একটা বই নিলেন, আগা থেকে গোড়া পর্যন্ত ভোকাবুলারি মুখস্থ করলেন, দিস ইজ দ্য বুলশিট ওয়ে টু লার্ন ইংলিশ অর এনি কাইন্ড অফ ভোকাবুলারিজ। আপনাকে রিডিং হ্যাবিটের মাধ্যমে সিনারিও বেসড ইম্পর্ট্যান্ট এবং যেগুলো জরুরি সেগুলাই পড়তে হবে। এটার ক্ষেত্রে যারা দুর্বল তাদের ক্ষেত্রে আমার সলিউশন আছে, আমার কম্বো প্যাকেজ আছে। কম্বো প্যাকেজের ভোকাবুলারি কোর্স আছে একটা, ভোকাবুলারি সলিউশন। সেখানে রিডিং হ্যাবিটের মাধ্যমে ভোকাবুলারি বিভিন্নভাবে অ্যানালাইজ করা, কানেক্ট করে দেওয়ার কোর্সটা এটা। আবার নিউজ পেপার দেখে দেখে পড়তে পারেন না, নানান জায়গায় ঝামেলা, যে এটার অর্থটা এমনি হলো কেন, বা এখানে আসলে সাবজেক্ট কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না, অর্থ মিলাবো কীভাবে। এটার জন্য আমার নিউজ পেপার থেকে বেসিক ইংলিশ কোর্স আছে, আরেকটা আছে ট্রান্সলেশন কোর্স। 3টা কোর্স মিলে হচ্ছে কম্বো প্যাকেজ। যাদের সামর্থ্য আছে তারা এটা নিয়ে নেবেন। কিন্তু যদি এমন হয় আপনি নিজে পড়তে পারেন, তাহলে আপনি ফ্রি ইন্টারনেটেও তো আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমি সবসময় প্রায়োরিটাইজ করি যদি নিজে পারেন। মেন্টরের কাজ হচ্ছে সহজ করে দেওয়া, সময় বাঁচানো। আপনার যেগুলো অনেক খুঁজা অ্যানালাইসিস করে 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 শেখা লাগতো, আমি মেন্টর হিসেবে আপনাকে এটা সহজ করে দিচ্ছি, এটাই। সো ইউ ক্যান চুজ মাই কম্বো প্যাকেজ টু বুস্ট আপ ইউর লার্নিং, ইংলিশ লার্নিং। ওকে, আচ্ছা এবার আসেন আমরা, ওগুলো সব রেকর্ডেড। ভোকাবুলারি কোর্সটা চলমান আছে, ওটা 25টা ক্লাস, আজকে 16তম ক্লাস হয়েছে মোস্ট প্রবাবলি। এটার সাথে আগের ব্যাচের আরও 15টা ক্লাস যুক্ত হয়ে 40টা হবে, সব 40টা করে থাকবে। এটা 40টা অলরেডি আছে, এটা 37টা আছে, এটা অলরেডি আছে হচ্ছে 14 + 16 30টা আছে, 30টা আছে। আর বাকিগুলো যুক্ত হয়ে 120টা ক্লাস হবে। ওকে, 3টা আলাদা আলাদা কোর্স। কখন শুরু হবে আবার নেক্সট? কোনটা? ভোকাবুলারি না, আর ব্যাচ শুরু হবে না, ওটা আর ব্যাচ শুরু হবে না। ওটার আমার কাছে মনে হচ্ছে ভোকাবুলারি লাইভ কোর্সে দরকার পড়ে না, রেকর্ড কোর্সে মোর দেন এনাফ। লাইভ কোর্স এখানে দরকার পড়ে, এখানে খুঁটিনাটি অনেক কিছু বোঝানোর দরকার আছে। আচ্ছা আসেন আলোচনায় ফেরি। একটা প্রশ্ন ছিল। কি জরুরি প্রশ্ন হলে করেন। স্যার যখন কোনো আর্টিকেল পড়তে যাই তখন কোনো নতুন ওয়ার্ড আসে, তখন আমি ওই ওয়ার্ডটা ডিকশনারিতে সার্চ দেই, যে অর্থটা আসে কিন্তু ওই আর্টিকেলে ওই অর্থটা ইউজ হয় না, মিলে না। ওই আর্টিকেলে যে অর্থটা দেয়, হ্যাঁ, ওইটা কিভাবে বের করব? একটা ওয়ার্ডের অনেকগুলো মিনিং থাকে। দেখেন, সেকেন্ড অর্থ কি আমরা কি জানি? দ্বিতীয়। সেকেন্ড মানে সমর্থন করা। আর্টিকেল পড়ার সময় আমি এটা কিভাবে ধরব? আই সেকেন্ড ইউ।
এটা অবস্থা বুঝে সেকেন্ড শব্দটা তখন সার্চ দিবেন অর্থ না মিললে, তখন সেকেন্ডের সবগুলা অর্থ ভালো করে দেখবেন যেটা মিলে। আর ব্যাপারটা হচ্ছে যেমন আমার তো আর এখন বুঝতে হয় না যে আসলে এটা সেকেন্ড অর্থে হয় নাই, এটা আসলে হয়েছে সমর্থন করা অর্থে। যেমন চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন মানে কি বুঝি আমরা? বিজয়ী দল। বিজয়ী দল বা বিজয়ী এরকম বুঝি। চ্যাম্পিয়ন মানেও সমর্থন করা বা পক্ষে কথা বলা, সমর্থন করা, পক্ষে কথা বলা। আবার দেখেন ইস্যু মানে কি? ইস্যু মানে বিষয় বা সমস্যা, ইস্যু মানে সন্তান। ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা। ডিসিপ্লিন মানে শাস্তি দেওয়া, ডিসিপ্লিন মানে টু পানিশ সামওয়ান, শাস্তি দেওয়া। এখন বলতে পারেন এগুলো কোথায় আসবে? এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। আমার এখন ধরেন ভোকাবুলারি দেখে বুঝতে হয় না, ধরেন আমি যদি এমন হয় ইস্যু অর্থ সবই পারি, সন্তান অর্থেও ব্যবহার পারি, কারণ আমি পাইছি কোনো এক জায়গায়, পড়তে পড়তেই পাইছি যে আসলে ইস্যু তো বিষয় মিলাইতে পারি না, তখন সার্চ দিলাম, তখন দেখলাম যে সন্তানটা মিলে, তার মানে ইস্যু অর্থে এখানে সন্তান অর্থে ব্যবহার হয়েছে। এভাবে শিখতে 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 অটোমেটিক্যালি হয়ে গেছে, ঠিক আছে। আর কোন অর্থে ব্যবহার, ওই যে আপনারা ওই চাইলে আমার কোর্সটা প্রিফার করতে পারেন, ভালো কোর্স, মানে আমি চাইলে কিন্তু নর্মাল কোর্সও বানাইতে পারতাম। যেমন ধরেন চাকরির পরীক্ষার জন্য নিবন্ধন, প্রাইমারি, আমি যেহেতু সরকারি 2টা ফার্স্ট ক্লাস চাকরি করার বা হওয়ার যোগ্যতা হয়েছে, আমি চাইলে অনেকগুলো কোর্স বানাইতে পারতাম। নিবন্ধনের ইংলিশ, প্রাইমারির ইংলিশ, ব্যাংকের ইংলিশ, আইবি এর ইংলিশ, বিসিএস এর ইংলিশ, এরকম অনেকগুলা মানে ডাইমেনশনাল ইয়া বানাইতে পারতাম। বাট আমি শুধু বানাইছি ইংলিশ। আপনি আমার কাছ থেকে ইংলিশ শিখবেন, এবার এটা আপনি আইএলস ইমপ্লিমেন্ট করেন নাকি আপনি এসএসসি এসএসসি স্টুডেন্ট, আমি চাইলে এডমিশনের ইংলিশ নিয়ে আসতে পারতাম, এসএসসি এসএসসি ইংলিশ নিয়ে আসতে পারতাম। এত ইংলিশ বলতে পৃথিবীতে কোনো ইংলিশ নাই, ইংলিশ ইজ অনলি ইংলিশ। আপনি ইংলিশ পারলে, আমি বললাম না বিসিএসে আমার অর্ধেক প্রিপারেশানে, আমি তো 44-এর অনেকে যারা আমার হিস্ট্রি জানেন অলরেডি, অর্ধেক প্রিপারেশান থেকে আমার বিসিএসের জার্নি, আমি 44-এর রিটেনের অর্ধেক প্রিপারেশান থেকে বিসিএস থেকে সরে আসছি। বাট স্টিল আমার পোস্টাল ক্যাডার আসছে, জেনারেল ক্যাডার 449 জনের মধ্যে একজন, পরীক্ষা দিছে ওই বছর 4 লাখ স্টুডেন্ট। ওই 44 এবং 45 দুইটার ইংলিশে আমার একটা ওয়ার্ডও পড়তে হয়নি, শুধু পড়তে হয়েছে কী কী আসে এবং কিভাবে আনসার করলে বেটার। ওই যে যেমন আমার এই ফ্রি হ্যান্ড কোর্স করার পর যারা আইএলসের আছেন তাদের এরপরে কাজ হবে যে আচ্ছা আমি তো এখন রাইটিং পারি, এবার আইএলসের ওই কোয়েশ্চেনগুলা কিভাবে আনসার করলে বেটার মার্ক পাওয়া যায় সেটা খুঁজে বের করা, কোন স্টাইলে আনসার করতে হবে। যেমন আর্গুমেন্টেড রাইটিংয়ে মোর ওভার, ফার্দার মোর, নট বাট নট লিস্ট, এরকম, তারপর ধরেন লাস্ট বাট নট লিস্ট, তারপর হইতে পারে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে ওর স্তর আকারে এক্সাম্পল দেওয়া লাগতে পারে, যুক্তি দেওয়া লাগতে পারে। তো সে এটা শিখবে, আচ্ছা আর্গুমেন্ট রাইটিংয়ে এভাবে এভাবে যুক্তি দিলে বেটার, ওইটা শিখবে। কিন্তু ফার্দার মোর কীভাবে ব্যবহার করে অতিরিক্ত তথ্য যায় সেটা আমার কোর্স থেকে সে অলরেডি জেনে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। তো ইংলিশ, শুধু ইংলিশ শিখতে হবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসটা অনেকে বুঝে না। দেখবেন ধরেন আমি যদি আজকে এনটিআরসির বা প্রাইমারি কোর্স করাইতাম, গ্রামার কোর্স, আমি কিন্তু পারবো, কোনো সমস্যা হবে আমার পারতে? সমস্যা হওয়ার কথা না। আপনারা আর একটু কিছুদিন পরে আমার সম্পর্কে আইডিয়া পাবেন যে কেমন পড়াই বা কতটুকু। তা আমার ওইখানে 1000, 1500, 2000 স্টুডেন্ট হইতো, কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কত স্টুডেন্ট সংখ্যা কত? 300, 400 অ্যাভারেজে হয়, সবসময় 300 থেকে 400-র ভিতরে থাকে অ্যাভারেজে। বা ধরেন অন্যান্য কোর্সগুলোতে ভোকাবুলারি কোর্স বা নিউজ পেপার কোর্স, এটা কোনো কোর্স হইলো? অথচ সেম কোর্সটাই নিউজ পেপার থেকে বেশি ইংলিশ না করে, হ্যাঁ, আমরা যদি এভাবে দিতাম যে জবের গ্রামার কোর্স, তাহলে এটাতে 1500-2000 স্টুডেন্ট ভর্তি হতো। আসেন আমরা আসি আমাদের মূল জায়গায়। শিক্ষিত সমাজ প্রতিনিয়ত মানবিক মূল্যবোধকে গুরুত্ব দেয়। মূল্যবোধ গুরুত্ব দেওয়াকে আমরা বলি ভ্যালু দেওয়া, ভ্যালু দেওয়া, ওকে। আচ্ছা, আর মূল্যবোধ অর্থ আমরা বলতে পারি এথিক্স, এথিক্স বলতে পারি। মানবিক মানে কি বলেন? হিউম্যানিটেরিয়ান এথিক্স না, হিউম্যান এথিক্স বললেই হবে। আচ্ছা, প্রতিনিয়ত মানে হচ্ছে আমরা বলতে পারি রেগুলারলি, কনস্ট্যান্টলি। ডেইলি বলা যায় না স্যার? ডেইলি অলওয়েজ না, ডেইলি না। আচ্ছা, কারণ হচ্ছে ডেইলি কথাটা এখানে আস্তে আস্তে এগুলো বুঝতে পারবেন। যেমন ধরেন আমি যখন ডেইলি লিখি, ধরেন ডেইলি কনভারসেশন, তাহলে ডেইলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
আমার প্রতিনিয়ত মূলত বলছে প্রতিনিয়ত গুরুত্ব দেয়, ভার্ভকে মডিফাই করছে, তার মানে এটা অ্যাডভার্ব শব্দ লাগবে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এগুলো গুরুত্বপূর্ণ। অ্যাডভার্ব ব্যবহারেরও জায়গা আছে সুন্দর, আমরা একটু আস্তে আস্তে ধাপে ধাপে যাব। তাহলে এডুকেটেড শিক্ষিত সমাজ আমরা কি বলি? এডুকেটেড সোসাইটি। সোসাইটি প্রতিনিয়ত মানে কনস্ট্যান্টলি কি করে ভ্যালু দেয়, তার মানে ভ্যালুস। এডুকেটেড সোসাইটি না হয়ে শব্দটা যদি আমি লিখতাম সোসাইটিস, বা ইয়াটা কি ভুল হয়েছে? CEI না, ঠিক আছে, সোসাইটিস। স্পেলিং এর জন্য কিছু একটু বলেন, শুধু লেখা ছাড়া অন্য কোনো ভাবে? না, আর কোনো ওয়ে নাই। যে ভোকাবুলারিটা পড়বেন সেটা লিখে লিখে পড়তে হবে। শোনেন, ওই অনেক সময় একটা কথা বারবার বলি, আপনাদের নতুন নতুন তো আপনারা, সেই জন্য একটু জ্ঞান বেশি দিচ্ছি, পরবর্তীতে আমরা পড়ায় বেশি ফোকাস করব। ওই আমরা অনেক সময় কলিকাতা হালবারের মতন এক ফাইলে যথেষ্ট এই পন্থা খুঁজি, বাট দ্যার ইজ নো শর্টকাট অফ সাকসেস অর ফর এনিথিং। কোনো কিছুর জন্য শর্টকাট ওয়ে নাই। এই যে অনেকে বলে ভাই আপনার কোর্সটা 3 মাস পরে করে কি আমি ইংলিশে প্রো হয়ে যেতে পারবো? আমি বলতে বলি সবসময় আমাদের এডমিনতে, বলে না, প্রো হইতে পারবেন না। তাহলে কি হবো? আপনার ইংলিশের যত কনফিউশন এগুলো দূর হবে, আপনি আগের পুরাতন মেথড থেকে বের হয়ে আসা অ্যাকচুয়াল মেথডে আসবেন এবং আপনি অনেক কিছু জানবেন, প্র্যাকটিক্যালি পারবেন। তাহলে প্রো হইতে কি হইতে হবে? ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আমার ক্লাস করলেন, বাসায় আর কোনো প্র্যাকটিস করলেন না, আমি কি এটা কলিকাতা হারবালের মতন যে এক ফাইলে যথেষ্ট এরকম গ্যারান্টি কখনো দেবো না। ইংলিশ এটা না, ঠিক আছে? 3 মাস 3.5 মাস 4 মাসের মতন কোর্স চলবে, এর মাঝে যদি আপনি ইনসেন লেভেলের পরিশ্রম করেন, ইংলিশের মধ্যে থাকেন, তাহলে দেখবেন যে ওই 4 মাসের মধ্যে অনেকের হয়ে যাবে। আবার 4 বছর না, আমার কোর্স করার পরও কারো 4 বছরও না হইতে পারে। কারণটা কি? সে শুধু ক্লাসে অ্যাটেন্ড করে, আবার কোনো কোনো ক্লাসে আবার অ্যাটেন্ডও করে না, মাঝখান থেকে যোগ দেয়, এরকম ব্যাপার। 1.5-2 বছর পরে এসে খোঁজ দেয়, ভাইয়া ব্যাচ 3-তে ভর্তি ছিলাম, ক্লাসগুলো দেখতে পাচ্ছি না, কি করব, এরকম। আচ্ছা, তাহলে কনস্ট্যান্টলি ভ্যালুস, মূল্যবোধ ইংলিশ কি বলছিলাম? স্যার মোরালিটি বলা যায়? মোরালিটি দেয়া যায় কিনা? হ্যাঁ, নাইস। এথিক্স শব্দটার আগে কখনো পাইছেন আপনারা? মানে এথিক্স অর্থ কি? পাইছি স্যার। স্যার মোরালিটি বলা যায়? ইথিক্স, মোরালিটি? হ্যাঁ, মোরালিটিও বলা যাবে, মোরালিটিও বলা যাবে। এথিক্স মানে তো স্যার নৈতিকতা বলা যায়, নৈতিকতা মানে তো এথিক্স। হ্যাঁ, নৈতিকতা মানে এথিক্স। আমরা এই শব্দটা এভাবে পাই নাই, ওই যে এথিক্যাল ইস্যু, এথিক্যাল। স্যার সোসাইটি স্পেলিংটা কি ঠিক আছে স্যার, না একটু কেমন কেমন স্পেলিংটা লাগছে? নিয়ে আমারও একটু ইয়া লাগতেছে, সোসাইটি। আইটা আগে হবে, আইটা আগে হবে মনে হয়, হ্যাঁ। আমি 2 বার লিখেও ট্রাই করছিলাম, ওই বোর্ডে লিখলে বোঝা যায় না, ধরুন খাতায় লিখলে স্পষ্ট এটা ইমাজিনেশনে থাকে, বোর্ডে অনেক সময় ঝামেলা হয়। আচ্ছা, তাহলে এডুকেটেড সোসাইটি কনস্ট্যান্টলি ভ্যালুস, কি ভ্যালুস করে? মানবিক মূল্যবোধ, এবং এটাকে আমরা হিউম্যান এথিক্স বলবো। এখন প্রশ্ন হতে পারে, ভাই আমরা মানবিক সাহায্যকে হিউম্যানিটারিয়ান এইড বলি, তাই না? হিউম্যানিটারিয়ান এইড মানে সাহায্য বা সহায়তা, হিউম্যানিটারিয়ান। তাহলে এখানেও মানবিক, আবার মানবিক সাহায্যের ক্ষেত্রে আমরা মানবিক ব্যবহার করি, কিন্তু এটা হিউম্যানিটারিয়ান আর এটা শুধু হিউম্যান। তাহলে ভাই এই তো ঝামেলা পাকায় দিলেন। এইগুলোর সমাধান কি? এগুলোর একমাত্র সমাধানে বেশি পড়তে হবে। যেমন ধরেন, আসেন, আচ্ছা ধরেন আমি বললাম রাজনৈতিক বিষয়, ইংলিশ কি? পলিটিক্যাল ইস্যু, তাই না? আচ্ছা, তাইলে আমার সামাজিক বিষয়, ইংলিশ কি? সোশ্যাল ইস্যু। সোসাইটালও বলা যায়, সোশ্যাল ইস্যুও বলা যায়, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা পরে যাচ্ছি। এখন তাহলে অর্থনৈতিক ইস্যু, আচ্ছা এখানে দেখেন, আমরা একটু আগে আসছিলাম পলিটিক্যাল ইস্যু অথবা পলিটিক্যাল সিচুয়েশান, তারপরে আমরা গেছিলাম হচ্ছে
সোশ্যাল ইস্যু। এখন অর্থনৈতিক ইস্যুকে আমরা বলতেছি ইকোনমিক্যাল বলবো না আমরা নাকি? না, ইকোনমিক্সও না, শুধু ইকোনমিক ইস্যু। ইকোনমিক্স হলে অর্থনীতির যে বিষয় হিসাবে আমরা অর্থনীতি পড়ি সেটা বিষয় হচ্ছে ইকোনমিক্স। আর ইকোনমিক্যাল মানে হচ্ছে মিতব্যয়ী, যে কিপটা বা কম খরচ করে, সেটাকে বলা হয় ইকোনমিক্যাল। তো দেখেন এটা বলতেছি পলিটিক্যাল, সোশ্যাল, তাহলে ইকোনমিক্যাল ইস্যু হওয়ার কথা ছিল, কিন্তু অর্থনৈতিক বিষয় বলতে আমরা বলি ইকোনমিক ইস্যু। এই জিনিসটাই আপনাকে রিডিং হ্যাবিটের মাধ্যমে ধীরে 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 ডেভেলপ করে আসতে হবে, পড়তে হবে আপনি, এবং এটা জানার বা শেখার আগ্রহ থাকতে হবে। আমি একটা এক্সাম্পল দিই যে শেখার আগ্রহ। আমি বিলবোর্ড থেকে শিখতাম। বিলবোর্ড কি জিনিস একটু আপনাদের বলি, দাঁড়ান। দেখেন, যখন ইংলিশ শেখার জার্নিতে ছিলাম, এভরি সিঙ্গেল মুমেন্ট কিংবা এভরি সিঙ্গেল প্লেস থেকে আমি শিখতাম। ধরেন একটা এক্সাম্পল দিয়েছিলাম আমি আরও আগে, জয়েন ইংলিশে সম্ভবত না কোথায় যেন, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে বা ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে লিন এগেইনস্ট পড়ি, কিন্তু মেট্রো রেলের মধ্যে লেখা লিন অন, ডোন্ট লিন অন দ্য ডোর, ডোন্ট লিন অন দ্য ডোর। তাহলে অর্থাৎ এটা দ্বারা কিন্তু হেলান দেওয়াই বোঝাইছে, ডোন্ট লিন অন দ্য ডোর, কিন্তু আমরা পড়ছি আজীবন লিন এগেইনস্ট। তাহলে কি ওরা রিসার্চ না করে ভুল দিছে? না। তাহলে আমি কি করলাম, আমি সার্চ করছি যে আসলে লিন এগেইনস্ট ব্যবহার করি আবার লিন অনও ব্যবহার করতেছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ওয়ার্ডস অর ফ্রেজ। দেখলাম লিন এগেইনস্টে নর্মালি হেলান দেওয়া, কিন্তু লিন অন হচ্ছে আপনি এমন জায়গায় হেলান দিলেন যেটা আপনার বিপদের কারণ হইতে পারে। যেমন আমি ডিজিটাল বোর্ড যদি হেলান দিই, তাহলে এটাকে লিন অন, ডোন্ট লিন এগেইনস্ট দ্য ডিজিটাল বোর্ড বলা যাবে না, বলতে হবে ডোন্ট লিন অন দ্য ডিজিটাল বোর্ড, এরকম হইতে পারে একটা। তাহলে নর্মালি হেলান দেওয়া অর্থে বা সাপোর্ট হিসাবে, নর্মালি সাপোর্ট হিসাবে হেলান দেওয়া অর্থে আমরা লিন এগেইনস্ট ব্যবহার করি, এরকম একটা ডিফারেন্স আমি পাইছি। সো তাহলে আপনি মেট্রো রেলের থেকে আমার মাথায় এটা কাজ করছে যে আসলে এটা পার্থক্যটা কী। তো ইংলিশ শেখার জার্নিতে যখন আসেন আপনারা সব জায়গায় মাথায় রাখতে হবে। যেমন ওই বিভিন্ন রাস্তাঘাটে লাক্সের বিজ্ঞাপন আছে না, ওই যে বিলবোর্ডগুলা, লাক্সের বিজ্ঞাপন থেকে একটা সুন্দর ওয়ার্ড শিখতে পারবেন, সুগন্ধ। ইংলিশ কি বলেন তো? ফ্র্যাগ্রেন্স। ফ্র্যাগ্রেন্স মানে হচ্ছে সুগন্ধ, ফ্র্যাগ্রেন্স বা হচ্ছে অ্যারোমা, আরেকটা আছে অ্যারোমা, অ্যারোমা বা অ্যারোমেটিক, সেন্ট, এই শব্দগুলো শিখতে পারবেন। সো এই শেখার মানসিকতাটা থাকতে হবে। আপনি একটা বিলবোর্ডে একটা নতুন ওয়ার্ড পাইলেন, এটার মানে কি এটা একটু দেখলেন, এমনও হইতে পারে এটা আসলে কোনো শব্দ না, এটা কোনো ব্র্যান্ডের নাম। সমস্যা কোথায়? ব্র্যান্ডের নাম শিখলেন একটা, এই এমনও হইতে পারে কোনো না কোনো পরীক্ষা এটা কাজে লাগবে, এটা লাগে আসলে। তো ইউর লার্নিং প্রসেস শুড বি ইন আ প্র্যাকটিক্যাল ওয়ে, এটা অবশ্যই প্র্যাকটিক্যাল ওয়েতে হইতে হবে, আদারওয়াইজ শিখা কোনো লাভ নাই। হাজার হাজার মানুষ, এই যে ভালো স্টুডেন্টদের সাথে নর্মাল স্টুডেন্টদের পার্থক্য এই জায়গায় তৈরি হয়। কেউ ধরেন বিসিএস কেন্দ্রিক, এখানে অনেক আইএলসির স্টুডেন্ট আছেন না, অনেকে এখানে আসেন, থাকার কথা, সব বেচে হ্যাঁ হ্যাঁ আসেন, সব বেচেই থাকে, কারণ আমার রাইটিংটা সবার জন্যই প্রযোজ্য। ইভেন 7-8 এর স্টুডেন্ট, আমার আগের দুইটা ব্যাচে 7-8 এর স্টুডেন্ট আছে, এই ব্যাচে আসলে সর্বনিম্ন কোথাকার আছে আমি জানি না। এইচএসসি, হ্যাঁ এটা এসএসসি, আচ্ছা এর নিচে কেউ আছেন? এসএসসি 8ম 7ম কেউ? আচ্ছা সম্ভবত নাই এই ব্যাচে, এক ব্যাচে 7 এর স্টুডেন্ট ছিল। হ্যাঁ এবং আচ্ছা যাই হোক, কী জন্য বলতেছিলাম, ও মানে শেখার ক্ষেত্রে যেটা, হ্যাঁ এখন আপনি অনেক স্টুডেন্ট আছেন 5টা 7টা বিসিএস দেয়, জীবনে শেষ বয়সে দেয়, কেউ কেউ হয়, কারো কারো হয় না। আবার অনেক স্টুডেন্ট আছে প্রথমবার প্রিপারেশানে ফরেন এডমিন হইতেছে এবং অল্প প্রিপারেশান। আমার দেখা, আমার পরিচিত অনেক পরিচিত ফরেন এডমিন আছেন, আমার আইবিএর ব্যাকগ্রাউন্ডের ভাই ব্রাদার বা ফ্রেন্ড, যারা 1-1.5 মাস পড়ছে কিন্তু বিসিএসে ফরেন এডমিন পাইতেছে, ঠিকঠাক মতো পড়াশোনা করছে। ও ক্লাস 9-এর একজন আছে,
এই যে একজন আছে ক্লাস 9-এর, দেখছেন? তাহলে সে এখন থেকে শিখতেছে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল, মানে তার ভিতটা এখন থেকে তৈরি হবে ভালোভাবে। এটা নাইস আইডিয়া, আজীবন এটা মানে তার কাজে দিবে, ভার্সিটি হইতে শুরু করে বিভিন্ন জায়গায়। আচ্ছা যাই হোক, সো হয় না কেন, এটার ব্যক্তি হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়েতে ইয়াটা মানে আপনার লার্নিংটা প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানো। মনে করে গদবাদা মুখস্থ করলেই বা কিছু ইয়া পড়লেই হয়ে যাবে না, এভরি সিঙ্গেল মোমেন্টে আইকিউ ডেভেলপমেন্ট, প্র্যাকটিক্যাল সিচুয়েশান, এটা ইংলিশের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে। এই যেহেতু আমার সাথে আপনার জার্নি শুরু করছেন, আপনার এমন হইতে পারে ধরেন একটা বই, হ্যাঁ, ফর এক্সাম্পল এই বইয়ের মধ্যে আপনি কিছু লেখা পাইতেছেন, এই লেখার মধ্যে কিছু আননোন ভোকাবুলারি আছে, আপনি ইনস্ট্যান্টলি এগুলো সার্চ দিয়ে জানার ইচ্ছা থাকতে হবে, তাইলেই আপনি শিখতে পারবেন। আদারওয়াইজ শেখা এভাবে হবে না, সম্ভব না। আচ্ছা আসেন, স্যার বাসায় যে প্র্যাকটিস করব বাংলা সেন্টেন্স গুলো কোথা থেকে নিব? আপনি তো এখানে বাংলা সেন্টেন্স দেখাই, আমাদের ইংলিশ গুলো করে। বুঝিনি আমি আপনার কথা। বাংলা পত্রিকা থেকে নেবেন। আচ্ছা শিক্ষিত, আপনার কথা বুঝি না, আরেকবার বলবেন না, আগে যাব সামনে। বলছি স্যার, আমাদের তো আপনি বাংলা সেন্টেন্স গুলো দেখায় ইংলিশ গুলো দেখাই দিতেছেন, তো বাসায় যে প্র্যাকটিস করব এই বাংলা সেন্টেন্স গুলো কোথায় থেকে নিব? বাংলা সেন্টেন্স তো যে কোনো জায়গাতে নিতে পারেন, কিন্তু আপনি বাংলা সেন্টেন্স থেকে প্র্যাকটিস করা যাবে না, এটা কিন্তু রং ওয়ে টু লার্ন ইংলিশ। এখন বলতে হবে আপনি পড়াইতেছেন কেন, আমি শুধু টেন্সের ক্লাসগুলা বেসিকটা ডেভেলপমেন্টের জন্য এটা পড়াই। আপনি যেটা করবেন, ডিরেক্ট ইংলিশ নিউজ পেপার নেবেন অথবা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর বই নেবেন, ওইখান থেকে প্যাসেজ পড়ে কেমন হয় স্যার? হ্যাঁ পড়তে পারেন। আমি একটু এথিক্যাল ইস্যুর কারণে রেলিস্টার সাজেস্ট করি নাই, কিন্তু পড়তে পারেন, একসময় রেলিস্টার পড়াইছি আমি। ভালো লাগে স্যার অনেকটাই। ঠিক আছে, পড়তে পারেন, সমস্যা নেই। তো বলেন স্যার কিভাবে করব? এটা হচ্ছে ইংলিশ টু ইংলিশ। এখন আপনাদেরকে আমি কিছু প্র্যাকটিস শিট দিব প্রত্যেকটা ক্লাসে। ধরেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আপনাকে 50টা বাক্যর সম্বলিত একটা শিট দিলাম, শিট নির্ভর পড়াশোনা করা যাবে না, কিন্তু তারপর ধরেন আমি দিলাম প্র্যাকটিসের জন্য, আপনি বাংলাটার দিকে কখনোই তাকাবেন না, আগে ইংলিশটা পড়বেন, পড়ে যদি নিজে নিজে বুঝতে পারেন তাহলে বাংলাটার দিকে তাকানোর কোনো দরকার নাই, এটা মাথায় রাখতে হবে। আমি শুধু টেন্সের ক্লাসগুলা বাংলায় পড়াইতেছি, এরপরে আমরা বাংলায় আর যাবো না, কারণ বাংলায় যদি আপনি সবসময় বাংলাতে ট্রান্সলেট করেন আপনার লার্নিং ওয়েটা স্লো ডাউন হয়ে যাবে। আপনি ডিরেক্ট, আচ্ছা বলেন ফর এক্সাম্পল, আমি যদি বলি ধরেন ফর এক্সাম্পল ফ্যান, এই ফ্যান যখন আমরা বলবো, আমি আপনাকে বললাম ফ্যানটা একটু চালাই দেন তো, ফ্যানটা একটু চালাই দেন, এটার মানে আসলে কি বুঝছেন আপনি? সুইচ অন দ্য ফ্যান। আচ্ছা ধরেন ফ্যান মানে কিন্তু আমরা এখন আর পাখা বুঝি না, ফ্যান মানে আমরা ওই যে একটা ডান্ডাযুক্ত একটা যন্ত্র আছে, ডিরেক্ট ওই যন্ত্রটাকে বুঝি, তাই না? ওই যন্ত্রকে বুঝি, কারণ হচ্ছে আপনি আর এখন আর ট্রান্সলেট করতেছেন না ব্রেইনে, কারণ আপনি এই ওয়ার্ডটা ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন। ফ্যান বাংলা হয়ে গেছে। এটাই বাংলা হয়ে গেছে, এক্স্যাক্টলি। আমি ঠিক এইটাই চাচ্ছি আপনাদের কাছ থেকে, যে ইংলিশটাই বাংলা হয়ে যাবে। আপনি দেখবেন আমরা যারা মোটামুটি ভালো ইংলিশ পারি, আমাদের প্র্যাকটিস প্রয়োজন। আমি বলি, আমরা যখন যারা ভালো ইংলিশ পারি তারা 2 লাইন বাংলা বললে এর ভিতরে 4-5টা থাকে ইংলিশ ওয়ার্ড। আপনি যদি স্ট্রংলি কনসিডার করেন এই ব্যাপারটাতে, তাহলে এই ব্যাপারটা আপনার অনেক বেশি ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য হেল্পফুল হবে। দেখেন আমি বলছি, আপনি যদি স্ট্রংলি কনসেন্ট্রেট করেন, শব্দটা আসলে মনোযোগ দেওয়া অর্থ, কিন্তু আমার আর মনোযোগ দেওয়া বাংলা অর্থটার দিকে ফোকাস নাই। কনসেন্ট্রেট মানে হচ্ছে একটা ইমাজিনারি বিষয় আপনি পড়ার প্রতি অনেক বেশি ডেডিকেটেড। ওই দেখেন পড়ার প্রতি ডেডিকেটেড, তার মানে ইংলিশ শব্দগুলো একটা সময় আপনার জন্য বাংলাই হয়ে মনে হয়, ইংলিশটা দিয়েই আপনি সিচুয়েশনটা বোঝেন। এই জন্য ভোকাবুলারি শেখার আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যেই ভোকাবুলারিটা পড়বেন ওই ভোকাবুলারির সিচুয়েশনে চলে যাবেন। এটা মানে কি, আপনি যখন ইমাজিন করবেন ফর এক্সাম্পল, অথবা ধরেন একটা ইমেজ শব্দটা ধরেন, ইমেজ আপনি ছবি না শিখে আপনি ওই ছবির যেই কাঠামোটা, একটা মানুষ এটার ভিতরে আছে বা কিছু প্রাকৃতিক দৃশ্য আছে, ইমেজ মানে ডিরেক্ট এটাতে চলে যাবেন, ইমেজ মানে ছবিতে যাবেন না। আমি কি বুঝাইতে পারতেছি কিনা ব্যাপারটা আসলে?
জি বুঝতে পারতেছি। হ্যাঁ, স্যার বুঝতে পারতেছি। ফ্যান মানে আপনি পাখাতে যাবেন না একটা সময়ে। ফ্যান মানে আপনি কি যাবেন, এই যে একটা আপনার মাথার উপরে ঘুরতেছে আনুমানিক ধরেন, আপনি ডিরেক্ট আপনার ইমাজিনেশন চলে যাবে এখানে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, বাংলা থেকে পড়া যাবে না, পড়তে হবে ডিরেক্ট ইংলিশ বাক্যটা। ইংলিশ বাক্য দেখে যদি না বোঝেন তখন এটার বাংলাটা খুঁজে বের করতে হবে, তারপর বোঝার চেষ্টা করতে হবে। আমি কি বুঝাতে পারছি? আর এখানে আমি এটা করাইতেছি কারণ শুধুমাত্র বেসিকগুলো স্ট্রং করার জন্য। যেমন আজকের আলোচনায় অনেকগুলো বিষয় আসবে, ধরেন এরকম আমি একটা সেন্টেন্স লিখি আপনাদেরকে, এখানে এক গুরুত্বপূর্ণ আলোচনা, একটু সবাই ফোকাস করেন। ভাই আগের বাক্যটা একটু করবেন ভাই। আগের বাক্যটা ছিল এরকম, দেখেন, এডুকেটেড সোসাইটি কনস্ট্যান্টলি ভ্যালুস। ভিতরে আছে বা কিছু প্রাকৃতিক দৃশ্য আছে, ইমেজ মানে এই direct কি এটাতে হয়েছে, চলে যাবে। মাইক্রোফোন অন রাখেন, চলে যাবে। অফ রাখেন। ভ্যালুস কি ভ্যালুস করে? হিউম্যান এথিক্স ভ্যালুস করে, ওকে, কনস্ট্যান্টলি। আচ্ছা, এখানে আমার প্রশ্ন ছিল ভাই, হ্যাঁ বলেন। প্রশ্ন হচ্ছে ভাই এখানে যে মূল্যবোধ, হ্যাঁ হ্যাঁ বলেন। নাই, উনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ওকে ফাইন। দেখেন একটা গুরুত্বপূর্ণ আলোচনা। কি ভ্যালুজ আর ইথিক্স তো এক না। ভ্যালুস আর ইথিক্স এক না মানে আপনার কোশ্চেনটা কোন জায়গায়? মানে মূল্যবোধের জায়গায় আপনি বলতেছেন এথিক্স দেয়া যাবে না, এটা বলতেছেন? না, দেয়া যাবে না সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মূল্যবোধটা তো উনি মূলত ভাইয়া উনি মূলত ইথিক্সটাকে ভ্যালুজ এর অপশন দেয় না, এখানে ভ্যালুজ মানে হচ্ছে গুরুত্ব, গুরুত্বের মিনিংটা হচ্ছে এখানে ভ্যালুজ। হ্যাঁ, এখানে মানে ভ্যালু, আমি বলি না সমাজে আমার ভ্যালু নাই, এটার মানে কি? গুরুত্ব নাই। ওই এটা ভার্ব আকারে ব্যবহার করছে এটার জন্য, এটা হচ্ছে ভার্ব, ভ্যালু। আর আপনি মূল্যবোধের আমি ইংলিশ, বুঝতে পারলাম এখন শোনেন, এখানে মূল্যবোধের জন্য ভার্বের জন্য গুরুত্ব দেওয়ার জন্য ভ্যালুজ দেওয়া হয়েছে, ঠিক আছে, হ্যাঁ কিন্তু হিউম্যান ইথিক্সটা কি মানবিক মূল্যবোধের মধ্যে পড়ে? মানে এরকম হ্যাঁ, হ্যাঁ। ইথিক্স হচ্ছে একটা জিনিস, রাইট অর রং সেটা ডিফাইন করার জন্য ইথিক্স পড়া হয়। মানে ইথিক্সটা বিষয়টা কোনটা রাইট কোনটা রং। আর মূল্যবোধ হচ্ছে আমাদের একটা কালচারে আমরা কি বিশ্বাস করি, আমাদের আসলে মানে মূল্যবোধটা রিলেটেড আমাদের কালচারের সাথে। আর ইথিক্সটা হচ্ছে কই যাচ্ছেন, কোনো কোথায় topic, যাইতে যাইতে কোথায় যাচ্ছেন? টার্মিনোলজিক্যালি ব্যাখ্যায় চলে যাচ্ছেন। মনে হইতেছে অ্যানথ্রোপোলজি, ফিলোসফি আর পলিটিক্যাল সায়েন্স পড়তেছি। অত দূরে যাওয়ার দরকার নাই। মোরালিটি, এথিক্স, ভ্যালুস এগুলো সবই মূল্যবোধ বোঝাবে, কোনো সমস্যা নাই তো। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এগুলা ভোকাবুলারি আমি যদি এখানে এই গুরুত্ব দেওয়ার ভার্বটা এখানে না ব্যবহার করতাম, এটা এথিক্সে থাকে ভ্যালুস বা হিউম্যান ভ্যালুস, মানবিক মূল্যবোধ। ধরেন গুরুত্ব দেয় ইংলিশ হইতে পারে পুট ইম্পর্টেন্স বলতে পারি, এমফাসাইজ করা, এমফাসাইজ মানে জোর দেওয়া আসলে হইতে পারে, পুট ইম্পর্টেন্স দেই আমরা, গুরুত্ব রাখা বা গুরুত্ব ইম্পর্টেন্স দিতে পারি। এবার আপনি ভ্যালু দিতে পারেন, সমস্যা নেই। এক জায়গায় ভ্যালু দিছি আবার ভ্যালুস লেখাকে ভালো লাগবে? ভালো লাগবে না। এথিক্স হইতে পারে, মোরালিটি হইতে পারে, মোরালিটি মানে মূল্যবোধ হইতে পারে, ওকে। আচ্ছা, যে এখন যেই জিনিসটা বোঝাইতে চাইছি আপনাদেরকে একটু খেয়াল করেন, মানে কেন শুরুর দিকে বাংলাতে পড়াই এটার একটা উৎকৃষ্ট উদাহরণ পাবেন এই বাক্যটায়। আমি বললাম এই সমস্যাটি সমাধান করতে সরকার তৃতীয় পক্ষের সাথে প্রায় সময়ই আলোচনা করে। একটু খেয়াল করেন, এই যে সমাধান করতে, এই কথাটা আমরা সেম লিখতে পারবো সমাধানের জন্য অথবা সমাধান করার জন্য। আমরা এই পুরো টেন্স জুড়ে, প্যাসিভ ভয়েস জুড়ে যে 10টা 12টা ক্লাস হবে, এখানে আমাদের প্রচুর বেসিক সব প্রায় ক্লিয়ার হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। যেমন আজকে আরেকটা বেসিক এখানে ক্লিয়ার করতেছি। দেখেন সেম কথাটাই, এই সমস্যাটি সমাধান করতে, এই সমস্যাটি সমাধানের জন্য, এই সমস্যাটি সমাধান করার জন্য সরকার তৃতীয় পক্ষের সাথে প্রায়ই আলোচনা করে।
করে যায় খারে আমরা আমাদের আলোচনায় আছি। এখন একটু আমরা দেখি তাহলে গভর্নমেন্ট কি করে, প্রায় ওফেন ডিসকাসেস কি ডিসকাস করে, তৃতীয় পক্ষের সাথে, ডিসকাসেস উইথ থার্ড পার্টি। ওকে, কেন এই সমস্যাটি সমাধান করতে, আমরা বলি খেতে, টু ইট, যেতে, টু গো, তাহলে বাস্তবায়ন করতে কি হবে, টু ইমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা ধরেন ফর এক্সাম্পল খুঁজে বের করতে, টু ফাইন্ড আউট, সেম ব্যাপার, টু সলভ দিস ইস্যু অথবা প্রবলেম, যেটাই বলতে পারেন প্রবলেম। সেম কথাটাকে আমি আবার একই অর্থে বোঝাবে সমাধান করার জন্য। এখন আসেন, এটা টু সলভ না দিয়ে আমরা এখন দিতে পারবো এতটুকু দিই শুধু, ফর সলভিং। আমি এখানে আরও ব্যাখ্যা করবো, ওয়েট করেন। সমাধানের জন্য তাহলে হবে ফর দ্য সলিউশন মানে সমাধান, ফর দ্য সলিউশন অফ দিস প্রবলেম। সেম বাক্যের ক্ষেত্রে 3 ধাঁচের কথা হয়েছে, তবে ইংলিশে মোস্ট অফ দ্য কেসে সমাধান করতে থাকলেও, ধরেন যারা বিসিএস দিবেন ট্রান্সলেশন বা ব্যাংকের জন্য, হ্যাঁ সমাধান করতে অর্থেও আমরা ফর সলভিংয়ে দিই, অর্থ একই ব্যাপারটা। এখন আসেন, তাহলে এই জায়গায় দিছি টু সলভ অথবা ফর সলভিং, আর দিছি ফর দ্য সলিউশন। কারণ হচ্ছে এটা দেখেন সমাধানের জন্য, এখানে কোনো ভার্বের মতন অর্থ নাই, সমাধান মানে হচ্ছে সলিউশন। কিন্তু এখানে দেখেন সমাধান করা, তারপরে আসছে জন্য, করার জন্য, সমাধান করা মানে হচ্ছে সলভ। এটাও দেখেন সমাধান করতে, তার মানে সমাধান করা কথাটা আছে সলভ। তাহলে এই করার জন্য ফর সলভিং। প্রেপোজিশনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি হয়, শুধু টু ব্যতীত। টু এর ক্ষেত্রেও হইতে পারে, যখন টু আসলে করতে, যেতে, খেতে এই অর্থে ব্যবহার না হয়ে ওই উদ্দেশ্য, প্রতি, এরকম মূল প্রেপোজিশন অর্থে ব্যবহার করে। এখানে আসলে প্রেপোজিশন অর্থে ব্যবহার হয় না টুটা, এখানে ব্যবহার হয়েছে আপনার ইনফিনিটিভ না কি যেন বলে এটাকে গ্রামারের ভাষায়। তাহলে দেখেন এটা হচ্ছে টু সলভ মানে সমাধান করতে, সমাধান করার জন্য ফর সলভিং, আর সমাধানের জন্য ফর দ্য সলিউশন। অনেক সময় আমাদের কোয়েশ্চেন থাকে, ভাই মানে আমি তো এই কি বলে আমার, এই যে অনেক সময় বলি না আমরা ভার্বের সাথে আইএনজি দিয়ে নাউন করি, তাই না? যেমন ইমপ্রুভিং, হ্যাঁ, তারপরে ধরেন ফর এক্সাম্পল হইতে পারে ফাইন্ডিং আউট আ সলিউশন, ফাইন্ডিং বলতেছি। এখন আমাকে বলতে, ভাই ভার্বের সাথে আইএনজি দিয়ে নাউন কেন করা লাগবে? আমার যদি নাউন ফর্ম থাকে, যেমন ইমপ্রুভিং না করে ইমপ্রুভের একটা নাউন ফর্ম আছে, সেটা কি? ইমপ্রুভমেন্ট। সলভিং না করে এটার তো নাউন ফর্ম আছে, এটা হচ্ছে সলিউশন। তাহলে আমি কেন নাউন ফর্ম করি? এটার কারণটা হচ্ছে অর্থটা নাউনের মতন তো না, অর্থটা ভার্বের মতো, কিন্তু আসলে ভার্ব না, ভার্বটাকে আমরা নাউন বানাইতে হয়েছে। অর্থটা কিসের মতো? ভার্বের মতন, সমাধান করার জন্য, সমাধান করতে ভার্বের মতো। কিন্তু যদি হয়তো সমাধানের জন্য, তাহলে সমাধানটা হচ্ছে নাউন, তখন আমরা সলিউশন ব্যবহার করতাম। এই জন্যই ওই যে আপনাদের একটা কোয়ারি থাকতে পারে, ভাই মানে শুধু ভার্বের সাথে আইএনজি কেন যুক্ত করতে হবে? আমি সলিউশন করি, আমি ইমপ্রুভমেন্ট লিখি, এটাই হচ্ছে এটার সলিউশন। মূলত অর্থটা আসলে ভার্বের মতন। যেমন ধরেন আমি বললাম, এই আইনটি বাস্তবায়ন করা বর্তমান সরকারের জন্য সহজ হবে না। তাহলে এখানে আমার সাবজেক্ট হচ্ছে বাস্তবায়ন করা, এটা তো একটা ভার্ব, কিন্তু আমি তো আর ভার্বকে সাবজেক্ট আকারে বসাতে পারি, সেটা এই জন্য হবে টু মানে ইমপ্লিমেন্ট, অথবা শুধু ইমপ্রুভিং ভার্বের সাথে আইন যুক্ত করছি, সরি ইমপ্লিমেন্টিং দিস কাইন্ড অফ ল, এই ধরনের আইন বাস্তবায়ন করা উইল নট বি ইজি ফর দিস গভর্নমেন্ট বা ফর দ্য কারেন্ট গভর্নমেন্ট। আমরা আমাদের আলোচনায় একটা চ্যাপ্টারে আলোচনা আছে যে ভার্ব নিজেই সাবজেক্ট আকারে ব্যবহার হয়, এটা আমরা ওই আলোচনায় অ্যাডভান্স রাইটিংয়ে আমরা যা শিখব। তো আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করলাম।
আমাদের আচ্ছা হ্যাঁ, এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে আসলে ওই যে সমাধান করতে, সমাধান করার জন্য। তাহলে আমরা সেম আরেকটা ধরি, আপনাদের একটু টেস্ট করি, সেটা হচ্ছে বাস্তবায়ন করতে। ফেসবুকে মনে হয় অনেকে কমেন্ট করতেছে, দেখার তো সময় নাই। আচ্ছা, বাস্তবায়নের জন্য, বাস্তবায়ন করার জন্য উপরেরটা আমরা কি বলবো? টু ইমপ্লিমেন্ট। পরেরটা ফর দ্য ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্টেশন না, বাস্তবায়ন এটা একটা নাউন, ইমপ্লিমেন্টেশন মানে আমরা অনেক সময় বলি যে আপনি শিখলেন, আমরা অনেক সময় বলি না আপনি শিখলেন কিন্তু বাস্তবায়ন হইল না, এটার ইমপ্লিমেন্টেশন না করতে পারলে তো হবে না। ইমপ্লিমেন্টেশন হচ্ছে এটা নাউন, তাহলে ফর দ্য ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ ইমপ্লিমেন্টেশন। আর এটা কি হবে? ফর ইমপ্লিমেন্টিং, মেন্টিং, বাস্তবায়ন করা মানে ইমপ্লিমেন্ট করার জন্য, তাহলে ফর ইমপ্লিমেন্টিং। এটা হচ্ছে শুধু বাস্তবায়নের জন্য, ফর দ্য ইমপ্লিমেন্টেশন, কারণ বাস্তবায়নটা একটা নাউন, বাস্তবায়ন করতে, টু ইমপ্লিমেন্ট। ওকে, এগুলা একটা আরেকটার পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন, ওটা সমস্যা না, ওটা আপনার উপর নির্ভর করবে। সেম কথাই বোঝায় ঘুরে ফিরে, এটা আপনার যেই স্টাইলই আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেভাবেই করবেন। দেখা গেছে এমন হইতে পারে, করেন বলেন। একটা কথা ছিল, আগের জন প্রথম যিনি কোয়েশ্চেন উনি আগে কোয়েশ্চেন করেন। স্যার এত অতিরিক্ত কথা হচ্ছে, আপনার কথাটাই ক্লিয়ার বোঝা যাচ্ছে না। কি বলেন, এত জোরে চিল্লাইতেছি? না না, মানে ওনাদের কথাই বেশি সাউন্ড হইতেছে, ওনারা যদি কথা অফ রাখে বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা অফ রাখেন, ঠিক আছে। না ওই আমি মাঝে তো জিজ্ঞাসা করছি, এই জন্য আনসার করতেছে সবাই, ঠিক আছে। ওদের কথার জন্য ভালোভাবে শোনাই যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। ভাই আপনি যখন বুঝান তখন সবাইকে আনমিউট রাখলে তো হয়, যখন আপনি বলেন এটা কি। আচ্ছা, এই আলোচনা শুনেন, এই আলোচনা শুরুর কয়েকটা ক্লাসে সব বেশি হয়, আমরা আপাতত চুপ যাই, পরবর্তী আলোচনায় আগাই, ঠিক আছে। আমরা চুপ থাকি আবার, তাহলে সবাই মাইক্রোফোন অফ রাখি। আচ্ছা দেখেন, তাহলে আমরা পরবর্তী না আগের বাক্যটা কি ফালাই আসছি? হ্যাঁ, প্রযুক্তি আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে। প্রভাব ফেলা ইংলিশ কি? আচ্ছা, এখানে কেউ কেউ ইফেক্ট বলতেছেন, একটু খেয়াল করেন। ইনফ্লুয়েন্স হইতে পারে, ইনফ্লুয়েন্স মানে প্রভাব ফেলা, প্রভাব বিস্তার করা, ইনফ্লুয়েন্স। এখানে একটা জিনিস, এই সবাই অফ রাখি, হইছে সবাই অফ রাখি। ইফেক্ট কেউ কেউ বলতেছেন, আমরা ইফেক্ট আর এফেক্টের পার্থক্য জানি? এফেক্ট মানে প্রভাব ফেলা, এফেক্ট হচ্ছে ভার্ব, আর ইফেক্ট মানে শুধু প্রভাব। এটার ইফেক্টটা ভালো হবে না, আর এটা আপনাকে এফেক্ট করতে পারে। ওই যে ফ্লাড এফেক্টেড এরিয়াস বলি, বন্যা কবলিত এলাকা। আচ্ছা বলেন তো, এফেক্টেড মানে আক্রান্ত, প্রভাবিত, ক্ষতিগ্রস্ত করা, এরকম অর্থে বলি আমরা এফেক্ট। এখন এই কি হয়েছে, মাইক্রোফোন অন কেন? মাইক্রোফোন সেটাও অফ করেন প্লিজ। পড়তাছে, হ্যাঁ বসে বসে। ভাই শুরুর দিকে যে কত ধরনের আপনারা পিকনিক করেন, আমার অনেক শুরু থেকে মাঝে মাঝে আমি ক্লাস শেষে হাসি প্রচুর। এগুলো কমে যাবে। যেমন এখন ব্যাচ 9-এও 300-র মতন ভর্তি হয়েছে এখন, ব্যাচ 8-এ এখন ক্লাস করে অ্যাভারেজে 70-80 জন। এরাই হচ্ছে মূল আসল ক্লাস করা, কারণ 26তম ক্লাস, আজকে 27তম ক্লাস। আচ্ছা, আজকে ক্লাস কি ক্যান্সেল করছিস, পোস্ট করছিস? আচ্ছা ওকে। সো আচ্ছা, একটা যে কোয়েশ্চেনটা করতেছিলাম, ফ্লাড এফেক্টেড এরিয়া বা এফেক্টেড পিপল বলতেছে, এফেক্টেড কিভাবে হইলো? আমি কি এই আলোচনাটা পড়াইছি কিনা বলেন, মনে আছে কারোর? এটা ভার্বটা এফেক্টেড হয়ে গেল। ভার্বের 3 নাম্বার ফর্ম অ্যাডজেক্টিভ, ফলেন ইকোনমি, ব্রোকেন হার্ট, ভগ্ন হৃদয়, ছেঁকা টেকা খাইলে। তারপরে হইতে পারে অর্গানাইজ প্রোগ্রাম, রিটেন ডকুমেন্ট, এরকম সেম গোস টু এফেক্টেড পিপল, আক্রান্ত, কবলিত, প্রভাবিত, ক্ষতিগ্রস্ত জনগণ, এরকম যে কোনো অর্থে। মূলত আমরা বন্যা কবলিত এলাকা বলি,
এরকম অর্থে ফ্লাড এফেক্টেড এরিয়াস বলি। আচ্ছা, তাহলে আমরা এখানে ইনফ্লুয়েন্স দিতে পারি। ইনফ্লুয়েন্স অর্থ এই হয় প্রযুক্তি, মানে কি টেকনোলজি। আমরা পর অ্যাডভান্স ক্লাসগুলোতে বুঝাবো যে আসলে আমরা আর কোনো বাংলা থিঙ্কিং না করেই শুধু ইংলিশ দিয়ে স্টার্ট করতে পারি কিভাবে, মানে শুধু ডিরেক্ট ইংলিশ থিঙ্কিংয়ে কীভাবে চলে যেতে পারি সেটা আমরা অ্যাডভান্স ক্লাসে গিয়ে আমরা দেখাবো। টেকনোলজি, টেকনোলজি কী করে আমাদেরকে ইনফ্লুয়েন্সেস আমাদেরকে প্রভাবিত করে, প্রভাব ফেলে মানে প্রভাবিত করে। ইমপ্যাক্ট হবে না, ইমপ্যাক্ট? হ্যাঁ, ইমপ্যাক্ট হইতে পারে, সমস্যা নাই। ইনফ্লুয়েন্সেস, হ্যাঁ ইনফ্লুয়েন্সেস কি ইনফ্লুয়েন্স করে আমাদের জীবন নাকি হচ্ছে প্রতিটি ক্ষেত্র, সেটা আগে বলেন। এটার উপরে ডিপেন্ড করতেছে ভার্বের কোনটার পরে কোনটা আসে। প্রতিটি ক্ষেত্র স্যার, প্রতিটি ক্ষেত্র। প্রতিটি ক্ষেত্র, তারপরে প্রতিটি ক্ষেত্র কিসের? আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, তাই না? যেমন ধরেন আমি বললাম বাংলাদেশের এই জিনিস টেকনোলজি বাংলাদেশের জনগণকে প্রভাবিত করে, তাহলে আসলে কাকে প্রভাবিত করে, বাংলাদেশকে না জনগণকে? জনগণকে। জনগণকে, তারপরে আসবে বাংলাদেশ। এই জন্য দ্য পিপল অফ বাংলাদেশ বলি, অথবা এটা সংক্ষেপে বাংলাদেশের পিপল বলা হয় আর কি। তাহলে আমার মূলত প্রতিটি ক্ষেত্র, তাহলে প্রতি ক্ষেত্রে আমরা বলি এভরি ফিল্ড বলতে পারি, এভরি স্পেয়ার বলতে পারি, স্পেয়ার মানে ক্ষেত্র, বা এভরি সেক্টর বলতে পারি, হ্যাঁ সেক্টর বলতে পারি, আমরা ফিল্ড বলি। কি বলতে পারি? এভরি স্টেপ। ভাই আগে লেখাগুলো ক্লোজ করে নেন ভাই। আমি কথা বুঝে আসে, দেখ একটু ওয়েট করি আমরা। টেকনোলজি ইনফ্লুয়েন্সেস, এটা একটু মোছাই দিয়ে এগুলো, হ্যাঁ আলোচনায় আমার লেখা কিন্তু একটু হজবরল, কারণ আলোচনার মনোযোগে লেখা কিভাবে সুন্দর করে লিখতে হয় সেটা সেদিকে আর খেয়াল থাকে না। আচ্ছা, টেকনোলজি ইনফ্লুয়েন্সেস কি করে? এভরি সেক্টরকে ইনফ্লুয়েন্স করে, অথবা এভরি ফিল্ড, FIELD, ফিল্ড কি অফ আওয়ার লাইফও বলতে পারবো, প্লুরাল ফর্মে লাইভসও বলতে পারবো। এখানে আপনারা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। ইনফ্লুয়েন্সের জায়গায় ইমপ্রেস ব্যবহার করতে পারবো? ইমপ্রেস? ইমপ্রেস করা? না না না, ইমপ্রেস করা তো এই জিনিস এক জিনিস না। আচ্ছা আসেন, যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে আমরা এই বাক্যটা দিয়ে আজকে শেষ করব। আপনারা খাতায় যে প্র্যাকটিস খাতা বানাইতে বলছিলাম, প্র্যাকটিস খাতার কাজ হচ্ছে কি এটা খেয়াল করেন। আমি একটা জিনিস ব্যবহার করছি, এভরি ফিল্ড বলছি, FIELD, ফিল্ড। অনেকে ভুল করে এভরি ফিল্ডস লিখে ফেলতে পারেন, কিন্তু এটা করা যাবে না। এভরি অথবা ইচ ফিল্ড, এভরি ফিল্ড। তাহলে আমরা কি এভরি পিপল বলতে পারবো? না, এভরি পারসন হবে। এভরি পারসন, এভরি এভরি পারসন হইতে পারে, বা এভরি পারসন না বলে এটা অন্য শব্দ আছে, ইন্ডিভিজুয়াল ব্যবহার করে বেশি। ইন্ডিভিজুয়াল, হ্যাঁ ইন্ডিভিজুয়াল এরকম। আচ্ছা, তাহলে আমরা এভরি চিলড্রেন না এভরি চাইল্ড? এভরি চাইল্ড। আচ্ছা, তারপরে ধরেন এভরি এরিয়া না এভরি এরিয়াস? ইচ এরিয়া না ইচ এরিয়াস? ইচ এরিয়া। তাহলে আপনার খাতার কাজ কি? খাতার কাজ এটাই, কি কাজ? যেন এটা কোনো কনফিউশন তৈরি না হয়, যে আমার এভরি পরীক্ষার হলে সূত্র দিয়ে আমরা এইভাবে মুখস্থ করি না, এভরি প্লাস সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার। ওরে ভাই, সিঙ্গুলার নাউন কেন শিখতে যাব? এভরি চাইল্ড, এভরি পারসন, এভরি এরিয়া, এভরি সেক্টর, এভরি ফিল্ড, এরকম করে হতে পারে। এভরি আইডিয়া, ডিরেক্ট ওইটা মাথায় রাখতে হবে। যেমন আমরা এইভাবে মুখস্থ করি, ধরেন ইনাফ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস ইনাফ। কি মুখস্থ করছেন না? এরকম অভিজ্ঞতা আছে না এইভাবে মুখস্থ করার? ইনাফ প্লাস নাউন, তারপরে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ প্লাস ইনাফ। কিন্তু আসলে আপনার লার্নিং মেথডটা এভাবে হওয়া উচিত ছিল না। আপনার লার্নিং মেথডটা হওয়া ছিল ইনাফ টাইম, ইনাফ আইডিয়াস, ইনাফ পিপল। ইনাফের পরে প্লুরাল ফর্ম ব্যবহার করতে হয় যদি আমরা কাউন্টেবল হয়। ইনাফ মানি,
ইনাফ ইনফরমেশান, হ্যাঁ, তারপরে বলতে হবে ধরেন ফর এক্সাম্পল ইনাফ স্পেস, এরকম। আর যদি আমরা এটা করি টল এনাফ, নাইস এনাফ, তারপরে ধরেন হইতে পারে ধরেন বিউটিফুল এনাফ, এরকম হইতে পারে, ঠিক আছে। সো আপনার প্র্যাকটিসটা হবে এইভাবে। আপনার খাতার কাজ কি? খাতার কাজ এইটাই, ইনাফ পিপল, ইনাফ আইডিয়া, ইনাফ আইডিয়াস। এটা অবশ্য দুইটাই লেখা যায়, এনাফের পরে আইডিয়া আইডিয়াস দুইটাই লেখা যায়। ইনাফ আইডিয়াস, তারপর কি ধরেন ইনাফ মানি। হ্যাঁ, অনেক সময় বলি না যে আই ডোন্ট হ্যাভ ইনাফ মানি, আই ডোন্ট হ্যাভ মানি ইনাফ না, আই ডোন্ট হ্যাভ ইনাফ মানি। তাহলে এই যে আপনি যদি ডিরেক্ট শেখেন, আপনারা ভাবতে হবে না আচ্ছা আই ডোন্ট হ্যাভ মানি এনাফ না ইনাফ মানি। এটা যেহেতু আমরা শিখে শিখে অভ্যস্ত, এটা হয়তো বা সবাই পারি যে ভাই ইনাফ মানি হয়, কিন্তু আবার অন্য একটা কঠিন শব্দে চলে গেলে আমরা ভুল করে ফেলি। যেমন অনেক সময় এরকম হইতে, হি ইজ নট টল এনাফ টু টাচ দ্য সিলিং। আমি কি বলছি? হি ইজ নট টল এনাফ টু টাচ দ্য সিলিং। তাহলে আমরা মুখস্থ করি এইভাবে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, বাট আমি বলছি আপনি মুখস্থ করেন টল এনাফ, নাইস এনাফ, কাইন্ড এনাফ, বিউটিফুল এনাফ, এরকম, ইন্টেলিজেন্ট এনাফ, এরকম। এনাফ ইন্টেলিজেন্ট হয় না, এনাফ ইন্টেলিজেন্স হইতে পারে, ইন্টেলিজেন্স হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি কিনা লার্নিং মেথডে কোথায় চেঞ্জেস আনতে হবে, না এখনও বুঝেন নাই? জি স্যার, বুঝছি। এটা মেথড কঠিন লাগতেছে না? নতুন নতুন ভাইয়া গত দিনের ক্লাসটা করতে পারি নাই, ওইটা ওয়েবসাইটে যদি দিয়ে দিতেন। দিয়ে দেওয়া হবে। ওয়েবসাইটে আপনাদেরকে আগে যুক্ত হওয়ার জন্য ইনফরমেশন ফর্ম দেওয়া হয়েছে, ওইটা পূরণ করেন, ধীরে সুস্থে করতে হবে, কারণ অনেকে ওয়েবসাইট চালাতে পারে না। আমাদের নতুন ব্যাচ সবসময় অনেক ক্যাচাল হয়, ঠিক আছে, মানে শুরুর দিকে অনেকে ওয়েবসাইট চালাতে পারে না, সো আমরা যুক্ত করে দিই বা আমরা একটা ইয়া করে দিই, সিস্টেম করে দিই। সো ওইয়া ফলো করেন, পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, সো লাস্ট বাক্য আজকের ক্লাসের, এটা দিয়ে শেষ করবো আমরা আলোচনায়, যদিও আলোচনার নাউন নাকি ভার্ব? বুঝি নাই ভাই এনাফ এখানে নাউন নাকি ভার্ব? এনাফ পিপল, এনাফ আইডিয়া, এগুলো নাউন নাকি ভার্ব? মানে এনাফ শব্দটা কি, হুম, এটা জেনে কি করবেন আগে সেটা বলেন। মানে আমি তো এনাফের পরে আপনাকে এনাফের পরে নাউনও তো শিখাই নাই আমি, আমার শিখাইছি আমার যথেষ্ট টাকা নাই। যথেষ্ট টাকা ইংলিশ কি? ইনাফ মানি। সে যথেষ্ট লম্বা, তাহলে কি হবে? ইনাফ টল না টল এনাফ? টল এনাফ। আপনি শিখবেন ওইটা। ইনাফ এক্সিকিউটিভ না অ্যাডভার্ব না কি, এটা আপনার শেখার কোনো দরকার নাই। এটা রাইটিং, স্পিকিং, রিডিং, লিসনিং কোথাও কাজে লাগবে না। এটা কাজে লাগবে যদি ফিউচারে ভাষাবিদ হইতে চান। ঠিক আছে, আসেন কোশ্চেন করেন দ্রুত। স্যার এখানে এভরি ফিল্ড, এভরি সেক্টর, এভরি স্টেপ কি দেওয়া যাবে? এভরি স্টেপ, এভরি স্টেপ। হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। এভরি স্টেপস বলা যাবে না আর কি। এভরি স্টেপ, দাঁড়ান আসতেছে না কেন, বোর্ড হ্যাং করে বললো না, আসছে। আচ্ছা, ধরেন এভরি কি দিতে হবে? স্টেপ। আমরা এরকম বলি যে এভরি স্টেপ অফ ইউর লাইফ ইজ ইম্পর্টেন্ট, নাও এভরি স্টেপ অফ ইউর লাইফ ইজ ইম্পর্টেন্ট। আপনার জীবনে ধরেন আপনি সেলিব্রিটি হয়ে গেছেন, ফর এক্সাম্পল আমাকে যদি অনেক স্টুডেন্ট মোটামুটি ফলো করে, অথবা ধরেন মোটামুটি এখন কোনো নিউজে ভাইরাল, আমি চাইলে আমার প্রোফাইলে ইচ্ছা মতো যা কিছু লিখতে পারবো না, কারণ আমাকে তারা অন্যরা প্রভাবিত হইতে পারে। এরকম যারা আরও বড় ধরনের সেলিব্রিটি, তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে। সো তখন আমরা এই বাক্যটা ব্যবহার করি, নাও এভরি স্টেপ অফ ইউর লাইফ ইজ ইম্পর্টেন্ট বা ইজ ক্রুশাল বা গুরুত্বপূর্ণ বা ভাইটাল, এরকম বলতে পারি। সো এভরি স্টেপস হবে না স্টেপ হবে? স্টেপ হবে। সো আপনাদের ওই যে খাতা তৈরি করতে বলছি, এটা যে আমার কথা মতো প্রত্যেক দিনের ক্লাসের এই খুঁটিনাটি ব্যাপারগুলো নোট ডাউন করে নিজে প্র্যাকটিস করবেন, সেই ভালো করবেন। তার জন্য কলিকাতা হারবালের এক ফাইলই যথেষ্ট, মানে এই এক কোর্সই যথেষ্ট, বা হচ্ছে মানে এই 3 মাস 4 মাসে ইংলিশের যথেষ্ট ইমপ্রুভমেন্টের জন্য যথেষ্ট ইমপ্রুভমেন্টের জন্য যথেষ্ট, ঠিক আছে। কিন্তু যে শুধু ক্লাস করবেন
আর ইয়া করার সময় নাই, তার 1-1.5 বছরও ইমপ্রুভমেন্ট হবে না, এটা মাথায় রাখতে হবে। লাস্ট সেন্টেন্স ফর টুডেস ক্লাস। একজন দায়িত্বশীল নাগরিক সর্বদা আইন মেনে চলে। আইন মানা ইংলিশের ক্ষেত্রে আমরা একটা অ্যাপ্রুভের প্রিপোজিশন পড়ি, অ্যাবাইড বাই। অ্যাভয়েড বাই মানে হচ্ছে মান্য করা। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখে ফেলতে হবে। আমাদের ক্লাসে গ্যাপে গ্যাপে আমরা তো মূল প্রিপোজিশনগুলো আলোচনা করব। হ্যাঁ, টাইমের ক্ষেত্রে অ্যাট, অন, ইন, বাই এগুলো কেমনে ব্যবহার হয় এটা বাক্যের পাশাপাশি আলোচনা হয়ে যাবে। যেমন আজকে কথার প্রসঙ্গে অনেক কিছু উঠে আসবে, তো চিন্তা করার কারণে আপনার মনের মধ্যে যা কোয়েশ্চেন আসে সব সমাধান হয়ে যাবে। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট মোমেন্ট। ওই মোমেন্টের জন্য আপনাকে ওয়েট করতে হবে। এই যে বললাম ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে ওয়েট করতে হবে। আমাদের একটা ক্লাস আছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু। সো মাথায় রাখতে হবে, সব কিছু দিয়ে ক্লাস পাবেন, প্যারা নাই। আচ্ছা, তাহলে অ্যাবাইড বাই মানে হচ্ছে মেনে চলা। তাহলে একজন দায়িত্বশীল নাগরিক, দায়িত্বশীল মানে কি? রেসপন্সিবল। কি বলছেন? সিটিজেন অলওয়েজ কি করে অ্যাভাইডস হবে, তাই না? সিটিজেন সিটিজেন বলছি, তাহলে এটা কি হবে? অ্যাভাইডস বাই ল। অ্যাভাইড বাই ল, আইন মান্য করে বা পালন করে, সব সময় আইন পালন করে, এরকম। ঠিক আছে, সর্বদা বা সব সময় পালন করে। সো কোনো কোয়েশ্চেন? 2 মিনিট সময়, 3 মিনিট সময়, যে কোনো কোয়েশ্চেন উইদাউট এনি কাইন্ড অফ পার্সোনাল। অ্যাবাউট বাই না, প্রথম কোয়েশ্চেনটা অ্যাবাউট বাই কি বলেন, কি দিলে হবে? ওবে হয়। ও অ্যাবাউট বাই দ্য ল, হ্যাঁ হবে। দা ল দিলে হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি নির্দিষ্ট করে রাষ্ট্রের আইনগুলোর কথা বলেন সমস্যা হবে না। একজন বলছেন ওবে দিলে হবে না। ওবের ক্ষেত্রে আসলে বড়দের মানে মান্য করা অর্থে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনার টিচারকে আপনি মান্য করবেন, গুরুজনকে মান্য করবেন, ওই ক্ষেত্রে ওবে বলে। অ্যাবাউট বাই মানে আইন মানে মেনে চলার ক্ষেত্রে অ্যাবাউট বাই ব্যবহার করে। বা ফলো দিতে পারেন, ফলো। বুঝি নাই। আরে ওই আলোচনা পরে, প্যাসিভ ভয়েসের আলোচনা ওইটা আসবো। ওইটা তো প্যাসিভ ভয়েসের আলোচনা। ওই আলোচনা আসবে, প্যাসিভ ভয়েসের আলোচনা আছে। আবার ক্লাস কি দাও না, স্লাইড দিয়ে পিডিএফ গ্রুপে দিলে খুব ভালো হতো। কি দিলে? এই যা পড়ালেন এগুলো পিডিএফ যদি সাথে সাথে গ্রুপে দিত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, গ্রুপে তো ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব এগুলা। গ্রুপেও পাবেন, ওয়েবসাইটেও পাবেন ইয়াগুলা, কিন্তু ক্লাস শুধু ওয়েবসাইটে পাবেন, ক্লাস গ্রুপে পাবেন না। আর কোনো কোয়েশ্চেন? স্যার সবার কথা বলাটা যদি একটু কন্ট্রোল করা যেত তাহলে মনে হয় আমরা বেটার সার্ভিস পেতাম। না, এটার ক্ষেত্রে আমি একটু কথা বলি, মানে সবাই মানে লাইভ কোর্সে ভর্তি হয়ে কোয়েশ্চেন করার জন্য। কিছু কিছু ক্ষেত্রে যারা আমরা ধৈর্যশীল বা আমরা ওয়েট করতে পছন্দ করি এবং রিল্যাক্সে ক্লাস করতে পছন্দ করি, তাদের প্রথম 5টা ক্লাস, মোটামুটি 5 থেকে 6টা ক্লাসে বিরক্তি ফিল আসতে পারে, তারপর সব কমে যাবে। তারপরও আমি চেষ্টা করি যে আপনাদের বলি যে আপনারা ওয়েট করেন, মানে আমার থেকে আপনারা যেটা আপনারা জানতে চাচ্ছেন, যে জিনিসটা আপনি শিখতে চাচ্ছেন, এটা চলে আসবে। যেটা আসবে না সেটা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যে এইটার পরিবর্তে ওইটাও দেয়া যায়, এগুলো হয়তো সব সময় আসবে না, কিন্তু টেকনিক্যাল ব্যাপার যা আছে সবই আসবে ইনশাল্লাহ। বলেন ভাই, আপনি কথা বলার সময় কারো প্রশ্ন নেবেন না, তাহলে অন্তত আমাদের জন্য সুবিধা হবে। নিচ্ছি না, কম নিচ্ছি, আপনাদের ব্যাচে তাও কম নিচ্ছি। আচ্ছা, ওইটা তো বলে সাজেশন, ওইটা আমি জানি, ওইটা নবম ব্যাচ আপনারা, সো আই নো দ্যাট হোয়াট ডাজ মিন দোজ কাইন্ড অফ, হোয়াট ক্যান আই সে, মানে ওই কেওয়াজ মানে কি আমি বুঝি, ওইটা ছাড়া আর কি, মানে পড়াশোনাগত কোয়েশ্চেন বলেন। ভাই ইংরেজি নিউজপেপার কি এখন থেকে শুরু করব পড়া? হ্যাঁ, অবশ্যই শুরু করতে পারেন। বাংলা থেকে ইংলিশ পড়াটা কি বাদ দিব? না, বাংলা থেকে পড়া যাবে না, বাংলা থেকে বাদ, পুরোপুরি বাদ, টোটালি বাদ, ডিরেক্ট ইংলিশ থেকে। একটা কোশ্চেন ছিল যে আমাদের হাতে তো সব সময় পত্রিকাটা ধরেন ওইভাবে কেনা হয় না, তাহলে কি আমরা অনলাইনের মাধ্যমে মানে পড়তে পারবো, বা এটার জন্য কোনো সাজেশন? পত্রিকা কেন কিনবেন? পত্রিকাকে কিনে এই যুগে অনলাইন সার্চ করে চলে আসবে, ঢাকা ট্রিবিউন, টিভিএস, বিবিসি, গার্ডিয়ান, সার্চ করে চলে আসবে, সেখান থেকে পড়বেন।
অনলাইনে সার্চ করলে চলে আসবে, পত্রিকা কেনার কোনো মানেই হয় না, অনলাইন সার্চ করলে চলে আসবে। সব চলে আসবে। পত্রিকা পড়তে গেলে অনেকগুলো ভোকাবুলারি তো বুঝতে পারবো না, সেক্ষেত্রে কি করবো? ওগুলো কি সার্চ দিয়ে সাথে সাথে দেখে নেবো নাকি? জানি না, ওটা করতে গেলে স্লো হয়ে যাবে। ওটা স্লো হইলে, প্রথম দিকে স্লো হইলেও সমস্যা নাই, প্রথম দিকে ব্রেন মাথা ব্যথা করবে, পুরাটা আর্টিকেল পড়তেও পারবে না, 3 ভাগের 1 ভাগ পড়তে ঘন্টাখানিক লাগবে। এটার 2টা ধাপ হইতে পারে, প্রথমবার পইরা যাবেন, ভোকাবুলারিগুলো কালেক্ট করবেন, মিনিংগুলো দেখবেন, দ্বিতীয়বার আবার এটাকে পড়বেন। আর এটার সহজের জন্য যদি বলেন যে ভাই কোর্স সাজেস্ট করেন, তাহলে আমার নিউজ পেপার থেকে বেসিক ইংলিশ। আর যদি নিজে দিয়ে ইমপ্রুভ করেন, তাহলে ওই 2টা মেথড। একটা হচ্ছে একবার পড়বেন, যতটুকু অল্প করে নেন শুরুর দিকে, একবার পড়লেন, আপনার ভোকাবুলারিগুলা কালেক্ট করলেন, সেখান থেকে মিনিংগুলো জানলেন, এবার আবার পড়েন বুঝে বুঝে। আর এভরি সিঙ্গেল ভোকাবুলারি রিলেট করা যাবে না, এভরি সিঙ্গেল জিনিস রিলেট করা যাবে না। আবার ধরেন এমন, আপনি ভোকাবুলারি শিখছেন এমন যে ইমপ্রুভ মানে কি, উন্নতি করা, ইমপ্রুভ মানে উন্নতি করা, কিন্তু ওইখানে উন্নতিতে মিলাতে পারবেন না। ওইখানে এমন হতে পারে সমৃদ্ধি লাভ করা, লাভ করা। তাহলে যখন একটা ভোকাবুলারি আপনি শিখবেন, ওই ভোকাবুলারির ধারে কাছে যা আছে সব শিখতে হবে, সব ইমাজিন করতে হবে। যেমন ধরেন অনুপ্রাণিত করা, এইটার আরেকটা বাংলা কি হইতে পারে বলেন তো? উদ্দীপ্ত করা, উৎসাহিত করা। আপনি যদি ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, এটার সাথে বাংলা আরও অর্থগুলোকে কানেক্ট করার চেষ্টা করবেন, যে উৎসাহিত করা, উদ্দীপ্ত করা, এরকম হইতে পারে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন জয় মানে হচ্ছে আনন্দ, জয় মানে আনন্দ, তাহলে আনন্দ ছাড়া আর কি হইতে পারে? উল্লাস, উৎফুল্ল, হর্ষ, এরকম হইতে পারে। তো আশেপাশের যা আছে ওগুলাকে আপনার কানেক্ট করে রাখতে হবে, যাতে আপনি অর্থটাকে মিলাইতে পারেন রিডিং হ্যাবিটের সময়। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। ভাই একটা প্রশ্ন ছিল। বলেন, আর কি কোয়েশ্চেন তো শেষ সব।